মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা এক লিডার অফ দ্য অপোজিশন আমাকে টেলিফোন করে আমাকে বলল যে ওনার বাড়ির সামনে 20-30 জন 40 জন লোক ওনাকে স্লোগান দিচ্ছে, ওনাকে আটকে রেখে। এবং সেই আমি আসার সময় খবর পেলাম সুদীপবাবুর বাড়ির সামনে এটা করেছে। এখন বললো বিধানসভা চলছে। আমার মনে হয় থ্রু ইউ আমি লিডার অফ দ্য হাউসকে বলবো যে লিডার অফ দ্য অপোজিশন থাকা তো দরকার আছে। এখন সুদীপবাবু একজন সিনিয়র মেম্বার, আমি রিকোয়েস্ট করব প্লিজ টেক নেসেসারি স্টেপ সো দ্যাট দে ক্যান অ্যাটেন্ড দ্য অ্যাসেম্বলি। আজকে শেষ দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, হয়তো এসে গেছেন, এসে গেছেন। এরকম তো স্যার উনি কোত্থেকে খবর নিল?
আরে আমি তো দেখলাম উনি সশরীরে হাজির, আপনি শুনুন না একটু। সশরীরে হাজির। আপনি উনি বলছে না, ঠিক সকাল আছে। 9:30 থেকে আমার বাড়ির সামনে একদল দুষ্কৃতী লাঠি সুটা সমস্ত নিয়ে হাজির হয়েছে। সেখানে কি বলছে? একদল দুষ্কৃতী সকাল 9:30 থেকে, আমি কোন রকমে পুলিশের এসকর্ট দিয়ে আসছি। চলতে পারে এরকম? না, ঠিক আছে, মুখ্যমন্ত্রী সাহেব, মুখ্যমন্ত্রী বাড়িতে এরকম হয়। আপনি আপনি বলছেন, তখন কেউ কিছু আপনি বলেন না। বলছেনই বলি হয় হয়। এক মিনিটের উপর দিয়ে চলতে পারে এরকম করে? আইন শৃঙ্খলা আছে? আরে জঙ্গলের রাজত্ব চলছে এখানে, জঙ্গলের রাজত্ব চলছে এখানে। মুখ্যমন্ত্রী বাড়িতে জঙ্গলের হয়। রাজত্ব স্যার চলছে। স্যার স্যার প্লিজ স্যার, সেই জঙ্গলের আমি রাজত্বের একটা কথা স্যার, কোথা আপনি? মন্ত্রী সুধাংশু দাসের বাড়িতে যখন হ্যাঁ। উনাকে যখন ঘেরাও করা হলো, উনাদের একটা বক্তব্য শুনেছি আমরা, একটা বক্তব্য কিন্তু বলেন, একটা শব্দ ওনারা খরচ করেন। আজকে ওনারা আইন কানুনের দোহাই দিচ্ছে। এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচি সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মধ্যগণ না না, কর্তৃক উত্তর প্রদানের জন্য ব্যাপারটা কি? কিসের জন্য? কারা? আরে কে জিজ্ঞেস করবে? আর আপনি আপনি জিজ্ঞেস করুন, আপনার সরকারে আছেন, প্রশাসন আপনারা চালাচ্ছেন। এই যে একজন মন্ত্রী একজন দেখেন, আপনার মতো আর এই হাউসের একজন শুনুন না, সদস্য বাড়িতে আরে ভাই 1.5 ঘন্টার উপর আজকে করছে। আপনি শুনুন না, আপনার মতো তো একজন সবাই মিলে কথা বলছেন কেন? বিরোধী দলনেতা কথা বলছে, আপনারা কথা বলছেন কেন? কেন? আরে বসুন না, বসুন না, আলাপ করা যাবে। বসুন আপনারা। আমরা বিরোধী দলনেতাকে নিয়ে আমরা যথেষ্ট, বিরোধী দলনেতাকে নিয়ে আমরা যথেষ্ট সচেষ্ট। বিরোধী দলনেতাকে কথা বলতে দিন। আপনারা কেন কথা বলছেন? মাননীয় মন্ত্রী, আমরা অবশ্যই শুনবো। ওনার সুরক্ষার সমস্ত ব্যবস্থা করা হবে। ঠিক আছে, ওকে। 1.5 ঘন্টা ধরে মাননীয় সদস্য 1.5 ঘন্টা ধরে বিরোধীরা আপনি বলুন। পার্শ্বে উল্লেখ রয়েছে। 1.5 ঘন্টা ধরে হয়েছে, ঠিক আমার আছে। বাড়ির সামনে হুজ্জতি হচ্ছে। আমি ঠিক আছে, আপনি বলুন, কোনো আপত্তি নেই। এসপি কে ফোন করছে, এসডিপিও কে ফোন করা হচ্ছে, কিছু লোক আসলো না। চলতে পারে এরকম করে? এখন What they are demanding, what they are demanding, আছে। sir. You ask them ম্যাডাম প্লিজ। And we were not there. whether they have the liberty to do like this. We were not there. No, where আপনি the- ছিলেন, কি বলছিল আরে, তারা? There আপনাদের must be some voting. প্রশাসন খবর নিন, Never. খবর নিন কেন Never. 1.5 ঘন্টা ধরে পুলিশ মন্ত্রী একজন কে হাউসের শুধু- মেম্বার বাড়ির সামনে এইভাবে হুজ্জতি Why করছে? you all of you are? Why all of you are? I am. কেন বলছে বলে লজ্জা নেই? বসো বসো। শম্ভু, বসো, please. Being the government chief Okay, whip, madam. I have the right to discuss. ঠিক আছে, Honorable opposition leader, opposition leader, The in-charge of the Home honorable Department. opposition leader, আপনাকে kindly hear me. Paul Kindly hear me. আপনি প্রশ্ন করুন, My admitted start question 37. माननीय अध्यक्ष महोदय, question number 37, Sri Pal Dangshu, MLA Mahoday. Number one question is there any plan of the government to set up a polytechnic institute in 48 Karamchora Assembly constituency? Answer is, at present, Department of Higher Education has no plan to set up one new polytechnic institute in 48 Karamchora Assembly constituency. Question number two, if yes, then when? Answer, as per the reply to question number one above, question does not arise. Supplementary, Honorable Speaker, sir. এক সেকেন্ড পল বাবু, সবাইকে বলে দিচ্ছি আমি, যারা প্রশ্ন আছেন, 3টের বেশি সাপ্লিমেন্টারি কিন্তু গ্রান্ট হবে না, ম্যাক্সিমাম 3। প্লিজ কন্টিনিউ। Honorable Speaker, sir, as a legislator, I have always kept education and human capital as my first priority. Here my question is about expanding technical institute and educational hub. So why not we as a government commit and ensure that there are more good professional institute like Triple IT and IIT Polytechnic in our state,
especially in TTADC areas, because every year students are spending crores and crores in taking admission abroad and outside state and not studying in the state due to lack of this technical institution. And we can rather be the proud stakeholders of the students who are passing out every year from institute like IIIT, IIT and Polytechnic. And we can give them a bright future within our state so that they don't need to go outside the state for their studies. And I believe that these students will lead to prosperous and innovative future and also be the solution of global challenges. And it will also result to economic growth, social mobility, job opportunities, and overall the progress of the state. So, Honorable Speaker, sir, lastly, as this topic is about Polytechnical Institute and educational hub, I would like to remind you that in this house, when we were in the opposition bench, we had raised that. Please ask your supplementary, please. Yes, this is part of the supplementary, sir. That TTADC Polytechnic to be renamed as Khumlung Polytechnic. So I hope this house will also hear this, that TTADC Polytechnic be renamed as Khumlung Polytechnic. Thank you very much, Speaker, sir. God. Respected Speaker, sir, what our Honorable MLA Sri Pal Dangshu said, that we also want that here, why not this IIT should not be set up here. So we are trying our best, and so far the question he has arisen here, I would like to tell the House that there are currently 6 polytechnic institutes in the state, which are Tripura Institute of Technology, TIT, Norsingor, Women's Polytechnic, Hapania, TTADC Polytechnic Institute, Kumlung, Gumati District Polytechnic, Udaipur, Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Dhamnagar. So, Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Bagbasha, both polytechnic institutes are located in the vicinity of 48 Karamchora Assembly Constituency. And it gives ample opportunity for the suitable students of that area to undertake diploma engineering course in that polytechnic institute. So total number of seats for all branches in each year in Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Bagbasha, are 120 and 180 respectively. In the last academic year, 2023-24, total number of vacant seats in these institutes are 31 and 62 respectively. Therefore, more students could enroll and take the opportunity of higher education. Therefore, the Department of Higher Education has no plan to open a new government polytechnic institute in that assembly constituency. It is mentioned here that at present students are admitted in polytechnic institutes based on merit through Diploma Engineering Entrance Examination of Tripura, that is Triple E and T. Besides, ITI pass students can get their entry through lateral entry process. However, in future, if number of students opting for polytechnic courses increase in the area, the department would take decision accordingly. Supplementary, sir. Honorable Speaker, sir, just for your kind information, in 48 Karamchara, there is no polytechnical institute or engineering any institute. Thank you. দ্বিতীয় প্রশ্ন করতে হচ্ছে স্যার সাপ্লিমেন্টারি স্যার মাননীয় স্পিকার স্যার, আমার সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে একটাও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই। আমি ডিএম সাহেবের মাধ্যমে
আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি আগ্রহ করেছিলাম যে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করার জন্য, সেটা বক্সনগরে। তো সেটার ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সেটাও জানতে চাই। মাননীয়, আপনি কি বলছিলেন, বলুন। মিস্টার স্পিকার স্যার, যদিও আমার স্টার কোশ্চেনটা আপনি আনস্টার্ট করে দিয়েছেন, আমি থ্যাংক ইউ, ইউ ক্যান ডু ইট। তার হায়ার এডুকেশন পেয়েছি, আপনি বলেছেন, আমাদের অভিজ্ঞ মাননীয় রতনবাবু বলেছেন মিনিস্টার, যে আমরা প্লাস মাইনাস করে অ্যাড করে নেব। আমি জাস্ট যেহেতু হায়ার এডুকেশন হয়েছে, এখানে ভিশন ডকুমেন্টটা আজকে আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে ছিল 18 সালে যে কি প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টে একটা করে ডিগ্রি কলেজ। এটার কি কতদূর অগ্রগতি হয়েছে? আর দ্বিতীয় কথা হলো, এখানে মাননীয় মন্ত্রী যখন এডুকেশন মিনিস্টার ছিলেন, মাননীয় ক্ষুরধার মন্ত্রী, খুব জ্ঞানী এবং খুব অভিজ্ঞ রতনবাবু, এই পবিত্র হাউজে দাঁড়িয়ে 18 সালে প্রথম অ্যাসেম্বলিতে প্রথম দিনে উনি বলেছিলেন যে যেহেতু টিচারের অভাব, সুতরাং ত্রিপুরা রাজ্যে 4টা বিএড কলেজ আরো করা হবে। গোপালবাবু, ওই স্যার, গোপালবাবু, হায়ার এডুকেশন হচ্ছে কিন্তু না, না, Please, হচ্ছে please. পলিটেকনিক কলেজ, হায়ার এডুকেশন না। স্যার, হচ্ছে কিন্তু পলিটেকনিক কলেজ, স্যার, টেকনিক্যাল কলেজ, হায়ার এডুকেশন না। পলিটেকনিক কলেজটা হায়ার এডুকেশন পড়ে। You are a senior Otherwise, member. You are a senior member. it is under higher education. স্যার, আমার কণ্ঠ রোধ করতে আমার আপত্তি নেই, বসে যাও। না, কন্ট্রোলের কথা। আমি আপনাকে বলি, এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে কালকে একটু আধা বেলা পেয়েছি, আজকে পেয়েছি। আমরা তো মুখ্যমন্ত্রী পেয়ে সবাই খুশি। সাপ্লিমেন্টারি প্লিজ, সাপ্লিমেন্টারি হলো এই যে প্রত্যেকটা ভিশন ডকুমেন্টে যেটা ছিল, প্রত্যেকটা কনস্টিটিউন্সির মধ্যে একটা করে কলেজ। আর আপনি তো ভুলিয়ে দেবেন, আমি আপনাকে বলি। আর আমি যেটা বলতে চাই, আর যে কথাটা বলছিলাম, যে রতনবাবুদের 4টা বিএড কলেজের কথা বলেছি। সাপ্লিমেন্টারি প্লিজ, এটা কোশ্চেনটা বিএড কি কলেজ নিয়ে অবস্থায় নয় আছে? স্যার প্লিজ, কোশ্চেনটা হচ্ছে কি অবস্থায় আছে? এটা উত্তর মনে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার স্পেসিফিক প্রশ্নই আসেনি। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার কোশ্চেন নাম্বার স্টার্ট 77। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 77 raised by Sri Jitendra Chaudhary, Honorable LOP। প্রশ্ন 1, বর্তমান রাজ্য সরকারের কলেজগুলোতে অধ্যাপিকার শূন্যপদের সংখ্যা কত? বর্তমানে রাজ্য সরকারের কলেজগুলোতে 277টি অধ্যাপিকার শূন্যপদ রয়েছে। প্রশ্ন 2, উক্ত কলেজগুলোতে অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। বর্তমানে 75টি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে। এছাড়া আরও 126টি শূন্যপদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে। এই শূন্যপদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমত হলো যে কোনো দপ্তরেরই শূন্যপদ তৈরি হবে সেই সাবজেক্টের তার ডিমান্ড অনুসারে। যেহেতু কলেজ শিক্ষা সংক্রান্ত, তো এই ক্ষেত্রেতে কলেজগুলোতে শুধু ডিগ্রি কলেজ না, কলেজ বলতে এখানে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে ইনক্লুডিং মিউজিক কলেজ, তার জন্য স্টুডেন্টসের রেশিও অনুযায়ী যে কত শিক্ষক, এই অধ্যাপক অধ্যাপিকা থাকা দরকার,
তার মধ্যে এখন কত সংখ্যক সেই ক্রিয়েটেড পোস্ট ফাঁকা আছে, এবং যদি এরকম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 277টা পদ খালি আছে, 75টা শুধু টিপিএসসির কাছে রিকোয়েশন দেওয়া হয়েছে, এরকম প্রায় সময়ই বলা হয় টিপিএসসিকে দেওয়া হয়, কিন্তু রিক্রুটের আর হয় না। তাহলে এই কলেজগুলো কিভাবে চলছে উইদাউট ফ্যাকাল্টি মেম্বার্স? তো এই যে গ্যাপ ছাত্রছাত্রীদের বা টোটাল শিক্ষা ব্যবস্থাতে, এটাকে সচল রাখার জন্য, তার জন্য সরকার যে শুধু একটা টিপিএসসিকে রেগুলেশন দেওয়া না, এই গ্যাপগুলো পূরণের জন্য, কারণ ছাত্ররা তার কোনো শিক্ষাবর্ষ বা তার টোটাল যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এর জন্য তো সে 3 বছরের জায়গাতে 6 বছর থাকবে না। তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব যেটা এখানে বলতে চেষ্টা করেছেন তার উত্তরে আমি বলছি যে বর্তমানে টিআইটিতে 14টি প্রফেসর পদ, মানে শূন্য পদ আছে এখন টিআইটিতে। এই পদগুলি আমরা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অর্থ দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি অনুমোদন, এবং রাজ্য ক্যাবিনেটে যদি সেটা যখন আসবে সেটা আমরা টিপিএসসির মাধ্যমে সেটা পূরণ করা হবে। টিপিএসসির এরকম না, টিপিএসসির উপরও কিন্তু চাপ আছে, টিপিএসসিকেও আরও বড় সড়ো করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। তো সেখান থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না যে তা নয়। টিআইটিতে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ বর্তমানে শূন্য পদ, এবং সেখানেও 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য আমরা সেখানেও উদ্যোগ গ্রহণ করেছি। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলস আর সেটা সংশোধন প্রক্রিয়া এখন চলছে। আমাদের পলিটেকনিকের যে লেকচারার, সেখানেও 9টি পদ আমাদের এখন শূন্য পদ আছে। এই পদগুলো পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ফিনান্সের যদি অনুমোদন পাওয়া যায় আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও আমরা টিপিএসসিতে পাঠাবো। আর্ট অ্যান্ড ক্রাফট মহাবিদ্যালয়ের 2টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছিলেন, সেই ব্যাপারেও আর সংশোধনের প্রক্রিয়া চলছে। সরকারি মিউজিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5টি পদ আছে, এখানে শূন্য আছে। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে সেখানেও সংশোধন করা হচ্ছে। আইএসসি কুঞ্জবন এমএড কোর্সের জন্য 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের 2টি পদ খালি আছে। এমএড কোর্সে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য সেখানেও রিক্রুটমেন্ট রুলসের প্রক্রিয়া চলছে। 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং 2টি প্রফেসর এর শূন্যপদ পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে। সিটি কুমারঘাটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 5টি পদ শূন্য আছে, সেখানে রিক্রুটমেন্ট রুলসের সংশোধনের কাজ চলছে। আর 210টি সহকারী অধ্যাপকের পদ সাধারণ ডিগ্রি কলেজে খালি আছে। এর জন্য 75টি সহকারী অধ্যাপক পদের অনুমোদন পাওয়া গেছে, এবং দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা সেটা প্রার্থী নির্বাচনের জন্য ত্রিপুরা লোকসভা আয়োগ অর্থাৎ টিপিএসসিতে আমরা সেটা রিকুইজিশন পাঠাবো। তাছাড়া আরও 126টি সরকারি অধ্যাপক সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন দিয়েছে অলরেডি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়মিত সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসির মাধ্যমে আমরা সেটাও করব। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উচ্চশিক্ষা বা টোটাল শিক্ষা দপ্তরের দায়িত্বে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আমি অ্যাডভান্টেজটা পরে বলছি। যে আজকে যে তথ্য দেওয়া হলো 277 পোস্ট লাইং ভ্যাকান্ট। স্যার,
30/8/2019 সেদিন বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকান্ট। এই হাউসে রিপ্লাই 20 মার্চ 2020 সেদিনও বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকান্ট। তারপর মিউজিক কলেজের জন্য আলাদা একটা প্রশ্ন ছিল, সচিন দেববর্মন মেমোরিয়াল সরকারি সঙ্গীত বিদ্যালয়ের, সেখানে এটা 2022-এর সেপ্টেম্বর মাসে 8টা পোস্টের মধ্যে 4টা পোস্টেই ভ্যাকান্ট, অর্থাৎ 50%। তারপর একটা এই 23 তারিখে আরেকটা প্রশ্ন উত্তর ছিল 2022-এর, 284টা পোস্ট খালি লেকচারারের, শুধু ডিগ্রি কলেজের। এখন আবার 277। তো ঠিক আছে, হয়তো 10 জন, 20 জন, 30 জন কোন একটা সময় রিক্রুট হচ্ছে, এতে যে মূল যে টোটাল ভ্যাকান্সি রিকোয়ারমেন্ট, এটা তো কখনোই ফিল আপ হচ্ছে না। ছাত্রছাত্রীদের এই যে কোনো সময়, আমাদের সময়তেও এটা তো নদী স্রোতের মতো, জল একবার চলে গেলে এটাকে ধরা যায় না। আমাদের স্টুডেন্টসের সংখ্যা বাড়ছে, এটা বাড়বেই সময়ের নিয়মে, but our colleges don't have the required number of faculty members. তাহলে কি করে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা কোয়ালিটি এডুকেশন পাবে? আপনি বলছেন যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনুমোদন পাওয়া যায়, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফর হোয়াট? প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ফর হোয়াট? সাপ্লিমেন্টারি করুন স্যার, সেটাই তো বলছি স্যার। এবং ক্যাবিনেট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা যে কোনো যে জাতি বা দেশের জন্য এটা নাম্বার 1 প্রায়োরিটি। বাট হিয়ার এই যে তথ্যগুলি এই হাউসে দেওয়া হয়েছে, সেখানে সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা প্রুভ করছে না। তো সেই জায়গায় আমি বলবো, এই জন্যই বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, সব দপ্তরেরই হেড আপনি, তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি এভাবে স্ট্যাগার করে রাখে, তো আপনার নেতৃত্ব ক্যাবিনেট কেন এটাকে ঝুলিয়ে রাখবে? আরেকটা ইয়েতে হিসাব দেওয়া হয়েছে, এই হাউসে হিসাব দেওয়া হয়েছে রতনবাবু যখন শিক্ষা দপ্তর ছিলেন, যে স্টুডেন্টস এবং টিচারের রেশিও কত হওয়া উচিত। সেখানে বলা হয়েছে 1:60। বর্তমানে টোটাল যে এনরোলমেন্ট অনুসারে সেই পরিমাণ ক্রিয়েটেড পোস্ট আছে কিনা? না না জিতেন বাবু, না, আপনি তো আমি একসাথে বলে দিচ্ছি। তো এই জায়গায় না, এটা তো রিলেটেড স্যার, রিলেটেড। আপনি যদি এইভাবে ইন্টারভেন করেন তাহলে না না, আমি ইন্টারভিউ করছি না, আমি আপনাকে সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য স্পেসিফিক তাই তো বলছি, আমি স্পেসিফিক বলছি, স্পেসিফিক বলছি। সেই রেশিও অনুযায়ী বর্তমান যে অ্যাভেলেবেল ক্রিয়েটেড পোস্ট আছে কিনা, আপনি 277 বলেছেন, তাহলে এটা কত হওয়া দরকার? আর এইভাবে যে রিক্রুটমেন্ট ফিলিং আপ বারবার পিছিয়ে যাচ্ছে, তা সুরাহা করার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে? করে নেবো একবারে। বলুন। মাননীয় দপ্তরের মন্ত্রী জানাবেন কি এটা ভ্যাকেন্ট পোস্টের কথা এখানে উল্লেখ করেছে 277, স্টুডেন্ট এবং টিচার যে রেশিও, সে রেশিও মোতাবেক কত ঘাটতি রয়েছে?
আমাদের শিক্ষক শিক্ষিকার এটা আমাদের কলেজগুলোতে কি ঘাটতি রয়েছে, ভ্যাকেন্ট পোস্টের কথা। এটা সেপারেট প্রশ্ন স্যার, আজকে উত্তর দেবে না না না, ইট ইজ ভেরি মাচ রিলেটেড স্যার। না এটার সঙ্গে নাম্বার রিলেভেন্ট টু না। হচ্ছে না 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 রিলেভেন্ট না। ইররিলেভেন্ট। না না, আমি প্রশ্ন হয়েছে কত প্রফেসরের রেশিও, কত কত কলেজে কোন কোন প্রফেসর আছে প্রশ্ন করেছেন তাই। না, এটা হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট পদ শূন্য। দ্যাট ডাজ মিন 277 নিলে আমার সব মিটে যাবে। নো, ভ্যাকেন্ট পোস্টের জন্য Please. সেপারেট কোশ্চেন করুন। না না না, শুনুন না, 277 জন যদি আমি নেই এর মানে নয় যে আমার আমার সমস্ত ঘাটতি মিটে যাবে, এটা কিন্তু নয়। দিস আর ভ্যাকেন্ট পোস্ট। আমার বক্তব্য হচ্ছে যে স্টুডেন্ট এবং টিচার যে রেশো আনুপাতিক হারে আমাদের কি পরিমাণ শিক্ষক শিক্ষিকা কম এই হায়ার এডুকেশনগুলোতে কলেজগুলোতে, এটা দয়া করে জানাবেন কি। আর নিশ্চয়ই আপনি যখন উত্তরটা দিচ্ছেন, এই মুহূর্তে কতজন গেস্ট লেকচারের মাধ্যমে বিভিন্ন কলেজে এদের পঠন পাঠন চলছে, আপনি তো কি পরিমাণ? শুধু They are performing, they are discharging their duties on their behalf. You might be having that data. একটা কোশ্চেনের What is, এটাই তো কোশ্চেন তো স্যার। না না, একটা কোশ্চেনের রিলেটেড আপনি যারা 3-4টে কোশ্চেন এখানে এস্টাবলিশ করতে চান, এগুলো সেপারেট সেপারেট কোশ্চেন হবে, তারপর সেপারেট আনসার দিতে পারবে। এটা তো আমি ওনার কাছে ডাইরেক্টরে রয়েছেন, ওনাকে হেল্প করছেন। না, না, নিশ্চয়ই। Let him answer. এই তথ্য- You are pausing. Please don't pause hindrance. আরে না, Please don't pause hindrance. He is quite capable. Since he is having the portfolio, he is well prepared and he is quite capable of discharging, of replying to our queries. Don't underestimate him. না আনওয়েস্টের কথা হচ্ছে না সুদীপ বাবু। ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নগুলো দিতেন ওর পরে আপনি যেগুলো কোশ্চেন করলেন যে রেশিও কি, স্টুডেন্ট টিচারের রেশিও কি, এখন যে পাল্টা প্রশ্ন যদি আমার করার সমীচীন নয় যে কোন স্কুল, প্রাইভেট স্কুল, সরি প্রাইমারি স্কুল না কলেজের কথা বলছি তো এখানে। এখানে তো স্কুল নয়। Actually, এটা separate question. এটা তো কলেজ তো। আপনি কলেজের জন্য করেছেন। হ্যাঁ, কলেজের তো আলোচনা চলছে। তারপর আসবে এটা ক্যাবিনেটে, সেখানে আলোচনার সাপে, এটাই তো নিয়ম, আপনারাও ছিলেন, এটাই তো হবে। এটা ছাড়া তো সম্ভব নয়। আমি তো বললাম এখানে কতটা শূন্য পদ আছে সেই বিষয়ে এখানে পরিষ্কারভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে বলা হয়। এখানে রেশিও নিয়ে কথা হচ্ছে। আমাদের যে মাননীয় মন্ত্রী যখন এই দপ্তরে ছিলেন, উনি অলরেডি রেশিওর কথা ওখানে বলেছেন। এখানে এখন অবধি যে স্টেম প্রফেসর ইনক্লুডিং গেস্ট ফ্যাকাল্টি 1200 জনের মতো আছে, আর টোটাল 63,000 স্টুডেন্ট আছে। মানে আমার কাছে যা ইয়ে আছে। আর যেখানে মাননীয় বিধায়ক সুদীপবাবু যেটা বলেছেন যে কতজন গেস্ট ফ্যাকাল্টি আছে, গ্যাপ তো আছে, এর মধ্যে অস্বীকার করার উপায় নেই। রেশিওর কথা বললে তার প্রপার হিসাব করে আমি দিতে পারি, কিন্তু গ্যাপ আছে একটা, ফুলফিল করে দেব এটা যদি বলে দিই সব একদম 100% হয়েছে সম্ভব নয়। তারপরেও প্রায় 612 জন গেস্ট লেকচার, এই যে গ্যাপটা হচ্ছে তার জন্য তারা কিন্তু সব জায়গায় কাজ করছে। আর মানে 277 জন না, তার মানে যেহেতু গ্যাপ রয়েছে 600 কত বললেন, 612 জন। এই ঘাটতি রয়েছে বলে তো গেস্ট লেকচারার দিয়ে এগুলো পঠন পাঠন চলছে। এখানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই বলেই তো এখানে আপনার এই গেস্ট লেকচারার। তার মানে 277-এর জায়গায় 612। উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম। তো এই ঘাটতি পূরণ করার জন্য মাননীয় আমার দপ্তরের মন্ত্রীর কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, দেয়ার আর অ্যাবান্ডেন্ট নেট সেট এবং পিএইচডি পাস হোল্ডাররা বসে রয়েছে, এবং ইউল বি অ্যাস্টোনিশড একটা সময় যখন ছিল না নেট সেট পিএইচডি পাস করা, তখন পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে কিন্তু আমরা কলেজের একটা বিশাল পরিমাণ শিক্ষক শিক্ষিকা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবে ভায়োলেটিং অল ইউজিসি নর্মস এখানে পঠন পাঠন চলছে। হাওয়েভার আমি ওই জায়গায় আমি যেতে চাই না। আমার বক্তব্য হচ্ছে এই যে নেট সেট পিএইচডি পাস করে, দে আর অলমোস্ট মেনি অফ দেম আর অ্যাবাউট টু ক্রস দ্য আপার এজ লিমিট।
Today, probably in one of the advertisement, today or within 2-3 days earlier, health department related একটা advertisement হয়েছে টিপিএসসি দ্বারা, ওখানে আপার এজ লিমিট 50 ইয়ার্স করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে whether the government will be considering to have relaxation on the upper age limit, because these are qualified, talented guys of our state who are on the verge of crossing the upper age limit. This is because of our fault, delaying process. Delaying process is costing very serious this thing upon our talented guys of the state. আমার বক্তব্য বলছে যে এই জায়গায় আপনি এই আপার এজ লিমিট যারা নেট সেট এবং পিএইচডি পাস হোল্ডার রয়েছেন তাদের বেলা এজ রিল্যাক্সেশনটা করবেন কিনা। দেখুন, এইসব যে গেস্ট লেকচারের যে বিষয় অনেক আগের থেকেও কিন্তু হয়ে আসছে, আপনিই বললেন। এখন যারা নেট স্লেট এসছে, তো নিশ্চয়ই আমরা এই বিষয়টা তো দেখবো, নো ডাউট, যাতে ওরাও চান্স পায়। কে চায় যে ওরা বসে থাকে? নিশ্চয়ই আমরা দেখবো বিষয়টা। পরবর্তী স্যার, না স্যার, না স্যার, না না না, না, এই প্রেক্ষিতে- তিনটে কোশ্চেন না, না, হয়ে গেছে স্যার, এই প্রেক্ষিতে very important, স্যার। সবগুলো অ্যাসেম্বলিতে সবাই প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট। চারটা হয়ে গেছে। প্লিজ নো 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 প্লিজ নো। মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়। Admitted start question number 133. Question number 133 by Honorable MLA Sri Sudeep Rai Burman. Question number 1: is there any fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura? Answer: no. There is no fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura. Question number 2: if not, will the state government take necessary steps in doing so? Answer: the matter of free regulation for higher education institutions run by private management under various universities of Tripura shall be examined. আপনি এক্সামিন করবেন আশ্বস্ত করছেন, তার জন্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে why I have raised this question about this question. এখানে বর্তমানে বহু প্রাইভেট এন্টিটিস এখানে আসছে, ল থেকে শুরু করে ফার্মাকোলজি, তারপর প্যারামেডিক্স থেকে শুরু করে নানা ইনস্টিটিউশন এখানে খুলছে। এখন আপনি উইল বি অ্যাস্টনিশড, আমি বি ফার্মা ডি ফার্মা 5 লাখ 6 লাখ টাকা তার ডোনেশন চেয়েছে। মেডিকেল কলেজ শান্তিনিকেতন এসে খবরের কাগজে, আমি জানি না ফি স্ট্রাকচার কি, খবরের কাগজে দেখলাম অলমোস্ট 1 crore। এখন বলতে পারে অন্যান্য স্টেটগুলোর সঙ্গে তুলনা করলে তো ঠিকই আছে মনে হয়, ওদের ওখানে কর্ণাটকা, তামিলনাড়ু কিংবা অন্যান্য জায়গার সঙ্গে ত্রিপুরার আসপেক্টে বিবেচনা করলে কিন্তু ভারী মুশকিল হয়ে যাবে। আমার বক্তব্য থাকবে, গভর্নমেন্ট ইজ ইস্যুইং নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে তোমরা করো, আমাদের এখানে এডুকেশন বিস্তার হবে, কেনা চাই, কিন্তু পাশাপাশি এই যে ফিটার উপর সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে। আদারওয়াইজ মাই গুড গড, এখানে খয়েরপুরের কোনো একটা সাইডে, মানে জানা খয়েরপুর আমার ঠিক জানা নেই, এটা একজন স্টুডেন্টের বাবা এসে বলল যে এর প্রেক্ষিতে আমি কোয়েশ্চেনটা এনেছি কি ফার্মাকোলজিতে they are asking, demanding 6 lakhs of rupees. Can you just imagine in diploma pharmacology? So this is absurd on the part of any guardian. আমার কাছে থেকেই আমি পড়াশোনাটা করি, আমার অন্য জায়গায় গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে আমার যাতায়াত আসা যাওয়া খাওয়া প্রবলেম হয়ে যাবে, এখানে থেকে পড়াশোনাটা করি, একটা হোম সিকনেস কাজ করে। টেকিং দ্যাট অ্যাডভান্টেজ, these people are squeezing our state. আর সবচেয়ে মজা হচ্ছে কি, সোসাইটি নাম দিয়ে সোসাইটি একটা এরা ট্রাস্টি করে, ইনকাম ট্যাক্স
ট্রাস্টে হলে তো ইনকাম ট্যাক্স মুকুব, মানে ইউ জাস্ট সি দ্য কোয়ান্টাম অফ মানি দে আর স্কুইজিং ফ্রম আওয়ার স্টেট। আমার অনুরোধ থাকবে, আপনি আশ্বস্ত করেছেন, আই এম সো প্লিজড, ডিপার্টমেন্ট শুড ইমিডিয়েটলি রিভিউ এখানে যতগুলো, এখানে আরিয়া ভাট্টা থেকে শুরু করে যা যা খুলেছে, এই দক্ষিণ ত্রিপুরা কাকড়াবলো কোনো একটা জায়গায় একটা ইনস্টিটিউশন খুলেছে, বিভিন্ন জায়গায় যা করেছে ফি স্ট্রাকচারগুলো নিয়ে যে এক্সামিন করা হয় এবং প্রপার স্টেপস যেন নেওয়া হয়, সরকারের হাতে যেন লাগামটা থাকে, এটাই আমার বক্তব্য। সরকারের হাতে যেন লাগামটা থাকে, এরা যেন প্রাইভেট প্লেয়ার্সরা যেন আমাদের স্টেটটাকে লুটে নিয়ে না যায়, এটা আশ্বস্ত করেছেন। আই এম সো হ্যাপি। ইমিডিয়েটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ দেব যে আমি যে আশ্বস্ত করলাম এর জন্য উনি আশ্বস্ত হয়েছেন। দেখুন, আমি ত্রিপুরা মেডিকেল কলেজেও আমি ছিলাম, সেখানেও আমি দেখেছি এই ধরনের প্রবণতা ছিল। পরবর্তী সময়ে অনেক কেস ইত্যাদি হয়েছে এবং দেখা গেছে, মেডিকেল কলেজ সম্পর্কে আমি বলছি, সেখানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেখানে বলা হয়েছে একজন রিটায়ার্ড জাজের অধীনে একটা কমিটি করবে, তারা এই ফি স্ট্রাকচার কমিটি, তারা কিন্তু রেগুলেট করে। আপনি যে কথাটা বললেন শান্তিনিকেতনের যে বিষয়, আমার গোচরে এসছে, আমি আমার আধিকারিককে বলছি ইমিডিয়েটলি দেখুন সত্যতা, এটা সত্যতা যাচাই করুন, কারণ তারা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে এখানে, যদি এরকম হয়ে থাকে এবং সেইভাবে পদক্ষেপও নেওয়া হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং কলেজের কতগুলো বিষয় আমার কাছে আছে এখানে, যেমন এখানে on the backdrop of judgment given by the Supreme Court of India regarding charging fees in technical institution in following cases. একটা উদাহরণ দিয়েছি, in the case of Unni Krishnan JP and other versus State of Andhra Pradesh and others. In the case of TMA Pai Foundation and others versus State of Karnataka and others. In case of Islamic Academy of Education and another versus State of Karnataka. মুদ্রা কথা হচ্ছে, এই যখন এআইসিটির থেকে যতক্ষণ ধরে এখানে বলা হয়েছে তাদের গাইডলাইন্স থাকবে, সেখানে ওদের সাব কমিটি হয়েছে, যেই সাব কমিটি কতটুকু উপরে নিতে পারবে, কতটুকু নিচে নিতে পারবে, তার একটা অলরেডি এটা কিন্তু 2021-এ কিন্তু সেই সাব কমিটি তৈরির প্রসেস চলছে। আমরা আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বলছি যে যখন এটা আসবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে, আমরাও তখন নির্ধারণ করতে পারবো। আর বাকি যে আপনি অন্য কলেজগুলো সম্পর্কে বলছেন, আমরাও চিন্তিত, নিশ্চয়ই দেখবো। এটা কোনো অবস্থায় বেশি পরিমাণে টাকা নেবে, এটা কীভাবে মানা যায়? মানা যায় না এটা, সেটা আমরা নিশ্চয়ই দেখবো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Admitted, start question 139. Start question admitted 139 শ্রী দীপঙ্কর সেন মহোদয়, মাননীয় এমএলএ। ইহা কি সত্য যে উচ্চশিক্ষা দপ্তর এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কিনা? উত্তর হচ্ছে, এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার কোনো পরিকল্পনা আপাতত গ্রহণ করেনি। প্রশ্ন 2, সত্য হলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্সে পড়ার সুযোগ পাবে কিনা? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসেন। সাপ্লিমেন্টারি স্যার, আমরা এটা জানি যে একমাত্র সরকারি ইউনিভার্সিটি আমাদের রাজ্যের এমবিবি ইউনিভার্সিটি। এখানে এমনিতেই কমার্সের আমাদের সময় থেকে যে একটা জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু তারপরে অনেকেই কমার্স আর পড়তে চাইছে। তার কারণ হচ্ছে কমার্সের নিয়োগ কম, 2 আমাদের এখানে ইন্ডাস্ট্রি সেভাবে নেই। কিন্তু ইদানিং ছাত্রছাত্রীরা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট এই কোর্সটা সেখানের মধ্যে তারা পড়তে চাইছে। তা এমবিবি যে ইউনিভার্সিটি, আমরা সেই ইউনিভার্সিটিতেই তার ব্যবস্থা করার মতো সুযোগ সেখানে আছে। কিন্তু এমবিবি ইউনিভার্সিটি 2016 সালে যার অগাস্ট মাসে তার জয়যাত্রা সেখানে শুরু হয়েছিল 6টি বিষয় নিয়ে। কিন্তু তার অগ্রগতি যেটা, 2 জন সহযোগী অধ্যাপক আর 4 জন সহকারী অধ্যাপক, 8 বছর পর্যন্ত সেখানের মধ্যে কোনো নিয়োগ সেখানের মধ্যে হচ্ছে না। এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক
এর মধ্যে তার রিটায়ারমেন্ট সেখানের মধ্যে হয়ে যাচ্ছে। এখন যেই সরকারের তরফ থেকে একটা প্রস্তাব সেখানে আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি এবং ককবরক, এই 4টা বিষয়কে সেখানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা সেখানে আছে। তার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টটাও সেখানের মধ্যে যুক্ত সেখানের মধ্যে করা দরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মধ্যে সেখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে যে উপাচার্য সেখানে, তিনি প্রায় রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে, সময় খুবই কম, কিন্তু এই 3 মাসের মধ্যেই কোনো ইন্টারভিউ কিন্তু তিনি কল করতে পারেন না। কিন্তু যেগুলো নিয়ে আজকে বিতর্ক সেখানে আসছে, কিন্তু দেখা গেল যে তিনি একটা ইন্টারভিউ কল করলেন, যে ইন্টারভিউটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বাজারের মধ্যে সেখানে এসছে, পিএইচডি ডিগ্রি পাইয়ে দিচ্ছেন। কাজে এই ধরনের অভিযোগগুলো ওনাদের সম্পর্কে সেখানের মধ্যে এসছে। কাজে এই ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে এমবিবি কলেজ, বিবিএম কলেজ, এই 3টা কলেজ সেখানের মধ্যে রয়েছে। সব জায়গাতেই সেই ঘাটতিগুলো সেখানে আছে। ঠিকমতো সময় মতো পরীক্ষা নিতে পারছে না, শিক্ষক স্বল্পতা সেখানে কম, ঠিকভাবে খাতাটা সময় মতো কাটতে পারছে না। কাজে এই ধরনের সমস্যাগুলো সেখানে আছে। আমরা এটা অনুরোধ করব যে এই এমবিবি বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে উচ্চশিক্ষা দপ্তর আমাদের একমাত্র ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, কাজে এই সম্পর্কে সরকারের আরও বেশি তত্ত্বাবধান সেখানের মধ্যে দরকার। তৎসঙ্গে যেটা 25টা আমাদের কলেজ উচ্চশিক্ষা 24টা, এর মধ্যে 16টা কলেজে কোনো অধ্যাপক সেখানের মধ্যে নেই। সাপ্লিমেন্টারি কাজে এই প্লিজ, বিষয়গুলো দিগন্ত বাবু, দেখা দরকার। সাপ্লিমেন্টারি প্লিজ। কোনো সাপ্লিমেন্টারি নেই তাহলে আপনার আছে? কই? উত্তর দিক। উনি তো বললেন প্রফেসর নাই, প্রিন্সিপাল না, কি ইন্টারভিউ ডেকেছেন, পরীক্ষা হয় না ঠিক মতো। এর আপনার কোশ্চেন ছিল বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার অ্যাকাউন্ট করতে চালু পরিকল্পনা গ্রহণ করেছে কিনা। আমি তো সেই মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন, সম্পর্কেই বলেছি। মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন নাই, চার্টার অ্যাকাউন্ট হবে না, আপাতত পরিকল্পনা নেই। এরপরে যেটা বললেন যে পরীক্ষা হচ্ছে না, ও তিনি 3 মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, অন্যান্য কোর্স চালু হচ্ছে না। ওই ইউনিভার্সিটির বেশ কিছু সমস্যা ঘোটালা সম্পর্কে আমি বললাম, বলবেন না মুখ্যমন্ত্রী? কোর্সটা চালু হবে কিনা, সেই কলেজটার অবস্থা বললাম। আমি উত্তর দিচ্ছি, ইউনিভার্সিটি মাননীয় বিধায়ক মহাশয়, আমি উত্তর দিচ্ছি। যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এই ধরনের কোর্স যদি চালু করতে হয়, তাহলে ইউজিসির যে অনুমোদন তো লাগেই, তাছাড়াও ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI, তার অনুমোদন অবশ্যই প্রয়োজন। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এই কোর্স কিন্তু 5 বছরের কোর্স, কিন্তু 5 বছরের। আপনারাই কিন্তু এমবিবি ইউনিভার্সিটি, আপনাদের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছিল। ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না বলতে গেলে, আমরা কিন্তু আস্তে আস্তে করে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা ডেভেলপ করছি। আপনারা করেছেন, সেটা অস্বীকার করার উপায় নেই। তো বিভিন্ন বিষয় আপনি বলেছেন, আমরা এগুলো নজরদারি আছে। তো এই কোর্স, যে কোর্সটার কথা আপনি বললেন যে চার্টার অ্যাকাউন্টে এই 5 বছর, এই কোর্সে দুরকমভাবে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে ফাউন্ডেশন রুট, আর একটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি রুট। ফাউন্ডেশন রুটে যদি যেতে হয়, তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারাই কিন্তু সেখানে যেতে পারবে। আর একটা হচ্ছে যারা ডাইরেক্ট যেতে পারবে, তারা কমার্সের স্টুডেন্ট হতে হবে এবং 55% তাদের মার্কস থাকবে। এ হচ্ছে নিয়ম। এবং যখন তারা তখন তারা অ্যাপ্লাই করতে পারে। এখন পর্যন্ত এই ধরনের আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশনও আসেনি। যদি আসে, নিশ্চয়ই আমরা এই ধরনের একটা বিভাগ খোলা যায় কিনা নিশ্চয়ই আপনি দেখবেন। মাননীয় সদস্য, সাপ্লিমেন্টারি স্যার, 2000 এটা আমাদের সময়ে সেইটা চালু হয়েছিল, কিন্তু তার অগ্রগতি তারপরে কিন্তু হয়নি। মাননীয় মন্ত্রী যেখানে মধ্যে বললেন, সেখানে লাইব্রেরি সায়েন্স, ইংলিশ, ম্যাথ, পলিটিক্যাল আর সেলফ ফিনান্সিং এই দিয়ে সেখানের মধ্যে শুরু হয়েছিল 6টা সাবজেক্ট। তারপরে আসে কিন্তু 8 বছর চলে গেল। 8 বছরের মধ্যে আপনার কোশ্চেন রিলেটেড, এটাই বলছি, আপনার কোশ্চেন রিলেটেড সাপ্লিমেন্টারি কি? আপনার কোশ্চেন রিলেটেড সাপ্লিমেন্টারি কি? আমি মন্ত্রী যেটা বলেছেন আমি তার উত্তরটাই সেখানের মধ্যে বলছি। আমি সেই মন্ত্রীর উত্তরের পরে আবার তার উত্তর দিচ্ছেন। না, আমি পাল্টা উত্তরের প্রশ্ন না। এই 8 বছরের মধ্যে একটা সাবজেক্ট বাড়েনি, 8 বছরের মধ্যে একজন প্রফেসর সেখানের মধ্যে নিয়োগ হয়নি। কাজেই
ডেভেলপ করা দরকার। আমার কথা হচ্ছে কলেজটার একটা ডেভেলপমেন্টও যদি না হয় এবং এখানের মধ্যে যেই সাবজেক্টগুলোর জন্য রিকমেন্ড করা হয়েছে সেগুলোর মধ্যে নেওয়া ঠিক হচ্ছে আছে, গভর্নমেন্টের কাছে, হবে, development তার হবে। ডেভেলপমেন্ট হওয়া দরকার। এই প্রশ্নটাই সেখানের মধ্যে তুলছি এবং এটা আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা কিন্তু মাননীয় ঠিক মুখ্যমন্ত্রী আছে। এই দপ্তরের মন্ত্রী সে কথাটা বলেননি। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা রাজ্যের কোনটা, ওই ছাত্রছাত্রীদের যে ডিমান্ড। চার্টার অ্যাকাউন্টটা হ্যাঁ, বলে দেন। চার্টার অ্যাকাউন্টের মধ্যে বললেন, একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে, আর একটা হচ্ছে কোনটা পরীক্ষাতে 50% মার্কস বলে দিলেন। আমাদের রাজ্যে এই ধরনের স্টুডেন্ট তো প্রচুর সংখ্যায়। আর আপনি বলতেই থাকবেন। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। উত্তরটাই তো পেলাম না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোয়েশ্চেন নাম্বার 141। Question number 141 by Sri মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস। ইহা কি সত্য যে পানিসাগরে এসডিজেএম কোর্ট চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে? উত্তর হ্যাঁ, পানিসাগরে এসডিজেএম কোর্ট চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। দুই, সিদ্ধান্ত থাকলে কবে নাগাদ কোর্টের কাজ শুরু হবে? উত্তর, প্রয়োজনীয় জমি জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। আমরা ল্যান্ড দিয়েছি, আমাদের নতুন এসডিএম অফিস চালু হওয়ার পরে পুরাতন 2 স্টোরির বিল্ডিংটা অ্যাবান্ডন্ড অবস্থায় ছিল। এখানে দিদেন ল সেক্রেটারি 2 বার ভিজিট করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে এখানেই কোর্ট হবে। তারপর আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম লোধ মহোদয়, উনিও ল সেক্রেটারিকে নিয়ে ভিজিট করে উনি পজিটিভ রেসপন্স দিয়েছেন যে বিল্ডিংটা ঠিকই আছে, একটু রেনোভেশন প্রয়োজন হবে। প্লাস এসডিজেএম এবং আপনার সিভিল জাজ জুনিয়র ডিভিশনের 2 জন জাজ থাকার মতো যে ব্যবস্থা, যেটা এটা আমরা ডাক বাংলা পিডব্লিউডি অফিস খালি করে দিয়েছি আমরা, এটাও রেনোভেট হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে, জমি পাওয়া গেছে, বিল্ডিংও পাওয়া গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর আমাদের সিনিয়র আর্কিটেক্ট পিডব্লিউডি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা গত 28/8/2023 ইংরেজিতে একটা চিঠি দিয়েছিলেন। সেই অনুসারে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রিপোর্ট পাঠিয়েছেন। প্রপোজাল কনস্ট্রাকশন অফ এসডিজেএম কোর্ট এট পানিসাগর, নর্থ ত্রিপুরা, সাবহেড রিমডেলিং অফ এক্সিস্টিং স্ট্রাকচার রিগার্ডিং সাবমিশন অফ ড্রয়িং অফ এক্সিস্টিং স্ট্রাকচার্স। ল্যান্ড ডকুমেন্ট সহ সমস্ত ডিপিআর তৈরি করে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা 4/10/2023 ইংরেজিতে। এরপরে আর কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, এই জন্য প্রশ্নটা করতে বাধ্য হলাম। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমার অবগতি আছে। বিষয়টা আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে 1-2 বার কথা বলেছি। হ্যাঁ, এখানে এটা আমরা নিশ্চয়ই করব এবং কতগুলো জায়গার মধ্যে যেমন নো অবজেকশন প্রদানের যে প্রক্রিয়াটা এখনো সমাপ্ত হয়নি, তো সেটাও হলে নিশ্চয়ই আমরা করব। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমার অ্যাডমিটেড কোশ্চেন স্টার কোশ্চেন নং 143। Honorable Speaker, sir, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় প্রশ্ন এনেছেন। প্রশ্ন 1, ইহা কি সত্য অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন থাকছড়া গ্রামের শূকর ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে না? উত্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকছড়া গ্রামের শূকর ফার্মটি সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পত্রাদি ব্যবস্থা করার মাধ্যমে শূকর পালনের কাজ
শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে কামার চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সত্য হলে তার কারণ কি? উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উত্তর আসে না, প্রশ্ন আসে না। স্যার, সাপ্লিমেন্টারি। এই শুকর ফার্মটি প্রায় 5 বছর আগে এটা নির্মাণ হয়েছিল। দীর্ঘ সময় পর্যন্ত মাঝে সেটা বিদ্যুতের সংস্থানের ব্যবস্থা ছিল না। মন্ত্রী মহাশয় যেটা বলেছিলেন জলের, ইদানিং সেই জল এবং বিদ্যুতের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছিল। একটা দপ্তরের যদি তার পরিকাঠামো 5 বছর পার হয়ে যায়, এটা আবার মেনটেন্সের সময় আসবে, সেটা যদি চালু করা না হয়। তো আমি বিশেষভাবে আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবং দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়ে আগ্রহ কম রয়েছে। এটা আরও একবার এই বিধানসভাতে আমি উত্থাপন করেছিলাম। ওই সময় বলেছে যে ইমিডিয়েট সেটা চালু করা হবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই পাম্পটি চালু করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাম্পটির পাশে আমাদের থাকসরা একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত, প্রধান উপপ্রধান মহিলা, 7 জন যে 9 জন মেম্বার মহিলা, জিআরএস মহিলা এবং পঞ্চায়েত সেক্রেটারি মহিলা, পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা। তো আমার প্রস্তাব থাকবে যাতে ওই পঞ্চায়েতকে এই পাম্পটা হস্তান্তর করা হয়, তাহলে মাতৃশক্তিরা উৎসাহিত হবে, অর্থাৎ মহিলাদের দ্বারা এই পাম্পটি যাতে পরিচালিত। আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মন্ত্রীকে রিকোয়েস্ট করব দপ্তরে যারা আধিকারিক রয়েছেন যাতে ওই পঞ্চায়েতকে দিলে পরে, এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা সেটাকে তার স্বাস্থ্য পরীক্ষা করবে, তাদেরকে ট্রেনিং দেবে। এতে মহিলারা কাজের একটা উৎসাহিত হবেন এবং সেটা অন্তত পক্ষে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে এবং মহিলারা সে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, যাতে ইমিডিয়েট সেটাকে মহিলাদের বা পঞ্চায়েতকে হস্তান্তর করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, অনারেবল স্পিকার স্যার, মাননীয় মন্ত্রীকে, মাননীয় মন্ত্রী, তাড়াতাড়ি বলুন, হ্যাঁ টাইম প্রায় শেষের কথা। 1 মিনিট স্যার। স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করতে চাই যে RK নগর এবং দেবীপুর দুইটার মধ্যে প্রচুর জমিন আছে, কিন্তু এটুকু জঙ্গল হয়ে পড়ে আছে। এটা অতি সত্বর সঠিকভাবে এইগুলি জমিনগুলি এবং বেদখল হয়ে যাচ্ছে, এগুলি কাজ করবেন কি? এটি আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী মহোদয়। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় ওনার সাপ্লিমেন্টারিতে যেটা উল্লেখ করেছেন, হ্যাঁ এটা অনেকটাই সত্য। আমার যদি এর আগে যেটা তিনি বলেছেন যে প্রশ্ন এনেছেন, তখন হয়তো আমি ছিলাম না মন্ত্রী হিসাবে দপ্তরের। আমার মনে আছে আমি লাস্ট টাইম গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখনও বিষয়টা রেইজ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটা অস্বীকার করা যাবে না, কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ নিয়েছে কনস্ট্রাকশন পার্ট সিভিল ওয়ার্ক করার জন্য, এই কাজটা 18-19 সাল থেকেই শুরু হয়েছে, প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে এই গোমতী জেলার থাকছড়া শুকুর ফার্মটি করার জন্য। এবং সেখানে যে কম্পোজিশন ধরা হয়েছিল কাজের, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি শুকরের জন্য ফুডিং শেড নির্মাণ, কাভার্ড অ্যান্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ শুকরের জন্য বোর্ড প্যান শেড নির্মাণ, কাভার্ড অ্যান্ড আনকাভার্ড, রাড প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানিউর পিট নির্মাণ, RCC ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেবার রেস্ট। মাননীয় মন্ত্রী মহোদয়, এগুলো কবের মধ্যে বলে দিন, শেষ টাইম কিন্তু না, এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকেও, স্পেশালি এটা বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি কমপ্লিট করে এটা হস্তান্তর করার জন্য। তবে মাননীয় বিধায়ক আরেকটা জিনিস যেটা বলেছেন যে এখানে SHG গ্রুপ মহিলাদের দ্বারা যেটা পরিচালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করব যে এটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করব। ঠিক আছে। মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন এটা ঠিক। আমাদের RK নগর এবং দেবীপুর 2টা ফার্ম রয়েছে বড় পরিমাণের, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে, এটা সত্য নয়। কারণ ওই জায়গার বেশিরভাগ জায়গা আমরা কিন্তু ফডার প্লান্টেশনের জন্য রেখেছি, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, এই গভর্নমেন্ট ফার্মগুলিতে যে ফডার আমরা ডিস্ট্রিবিউশন করি, গ্রিন ফডার, ওইগুলি আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। ওকে, মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো।
যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড। স্যার, আপনার মাধ্যমে কালকে আমি দাবি করেছিলাম, আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা জানতে চাই, হাউস জানতে চাই যে মুখ্যমন্ত্রী আর্জেন্ট একটা কাজে দিল্লি গেছিলেন। এটা খুবই ভালো যে এটিটিএফ এবং এনএলএফটি আমাদের রাজ্য থেকে অলমোস্ট নির্মূল হয়ে গেছে বলা চলে। তো দেখলাম 250 কোটি টাকার একটা তাদের রিহ্যাবের জন্য একটা প্যাকেজও এসছে, ভেরি নাইস। আমরা জানতে ইচ্ছুক যে মানুষ 50% অফ দ্য পপুলেশন এখন ফ্লাডে এবং ধসে বিপর্যস্ত। কেন্দ্রীয় সরকার আমাদের আজকের তারিখ অবধি কি সহায়তা করেছে? অ্যাডভান্স 40 কোটি দেওয়া ছাড়া, আমাদের যেটা প্রাপ্য অ্যাডভান্স দেওয়া ছাড়া আর কি প্যাকেজ এই বন্যা দুর্গতদের এবং ধসে যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘর সম্পূর্ণ ছেয়ে গেছে, কি আমরা পেলাম আজকের তারিখ অবধি? দয়া করে যে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটু জানান, খুশি হব। উনি দিল্লি ফেরত এসছেন, তো স্বাভাবিক নতুন কোনো খবর আমাদের জন্য থাকতে পারে। কালকে সুদীপবাবু আপনাকে বলেছিলাম, না এটা তো না আমি কি বলেছিলাম বলছি, গোপালবাবু একটা মিনিট, সুদীপবাবুটা সেটা নিক। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন গতকালও প্রশ্নটা উঠিয়েছিলেন। তো মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেছেন কিন্তু আজকে যখন আমি আমার লাস্ট বক্তব্য আমি রাখবো, সেখানে আমি পুরো আমার বক্তব্যটা আমি সেখানে রাখবো। ওকে, ফাইন। না, গোপালবাবু আগে উঠেছিলেন, প্লিজ গোপালবাবু বলুন। মিস্টার স্পিকার স্যার, আমি শর্টলি দুটা ইস্যু করছি। একটা ব্যাপার হলো স্যার, আপনার মাধ্যমে আমি ফাইন্যান্স মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে আমি বলছি যে ট্রেজারি ওয়ানে বিধায়কদের আমি অনেক কমপ্লেন পেয়েছি, অনেক বিধায়ক বলেছি বা আপনার অফিস থেকে আমি খবর নিয়েছি, যখন বিলগুলি পাঠানো হয়, একজন ভদ্রলোক আছে শ্রী বাদল রায়, TCS গ্রেড 1, ট্রেজারি অফিসার, ট্রেজারি নাম্বার 1, ওখানে খুব ডিলে করে এবং রিটার্ন করে, হ্যাগেল করে। এটা আপনার নোটিশ নিলাম আপনার মাধ্যমে, সরকারের নোটিশ। মান্দাইতে 11 মান্দাই রশিরাম একাডেমিতে গত 1 সেপ্টেম্বর, তার 5 সেপ্টেম্বর একজন আয়ুষ দেববর্মা নামে একটা ছেলে 12 বছরের 6-এ পড়ে, হুক লাইনে এই করে, আমি রতনবাবু শেষ করি না, পার্সোনালি বলতে পারেন স্যার, এটা কি হাউসের এতগুলি আরে স্যার ব্যক্তিগত নাম নিয়ে আরে বলতে পারবো না, আরে ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না। আরে একজন ছাত্র, আরে অফিসারের কাজ করে কিভাবে তাহলে? ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না স্যার। ব্যক্তিগত নামটা বাদ দিয়ে দিলাম, একজন ছাত্র। উনি কি স্যার একদিকে আপনি গলা টিপবেন, একদিকে উনি টিপবে, আমরা কি করব? কথা বলবো না স্যার। একজন ছাত্র হুক লাইন স্কুলে, হুক লাইনে 1 সেপ্টেম্বর মান্দাইতে মারা গেছে রশিরাম একাডেমিতে। এই ব্যাপারে কোনো এফআইআর করা হয় নাই। বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন অফিসার গিয়ে দেখে এটা সাবসিকুয়েন্টলি এটা পোস্টমর্টম করানো হয়েছে। এবং এই ব্যাপারে একটা ছেলে যে মারা গেল, আমি ভাবছিলাম, এতদিন অপেক্ষা করছিলাম 2 দিন, আমাদের মাননীয় মন্ত্রী খুব ডাইনামিক ম্যান, আমাদের অপোজিশন লিডার ছিলেন, উনি ওঠাবেন, যেহেতু এই যাই হোক আমি বলবো এটা এই ছাত্রটা যে এই মারা গেল তাকে কি কম্পেনসেশন দেওয়া হলো এবং কি কেন ওই স্কুলটা হুক লাইনে চালু ছিল, হুই ইজ রেসপন্সিবল ফর দ্যাট। ঠিক আছে, ওকে ওকে, অ্যাকশন না হবে কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার শম্ভু প্লিজ একটা ওয়েট, জিতেন বাবু বলেছিলেন আগে, প্লিজ। গত পরপর 2টি সেশনে
দুটি খুবই মর্মান্তিক ঘটনা। তার মধ্যে একটা ওই যে কুমারঘাটের যে রথযাত্রাতে 10 জন লোক মারা গেছে এই রথকাণ্ডে। আরেকটা হলো নটিংছড়া চা বাগান, সেখানে বিশাল অঙ্কের টাকার ঘোটালা হয়েছে, একজন অফিসার সম্ভবত সাসপেন্ড হয়েছেন। এটা যখন প্রথম উঠে দ্বিতীয় অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন নটিংছড়ার ব্যাপারে তদন্ত হবে এবং দোষী তার সাথে যারা রিকমেন্ড করেছেন তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া হবে। আর রথকাণ্ডের ক্ষেত্রেতেও তদন্তের মাধ্যমে সেখানে কাদের গাফিলতিতে এটা হলো, কাদের ইন্ধনীটা হলো, তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। এটা গেল সেশনেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তদন্ত চলছে, নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হবে। 4 মাস গত হয়ে গেছে, 6 মাস। কাজেই এই দুটো ক্ষেত্রেতে তার অবস্থা কি, আমি ইনস্ট্যান্টলি যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে না পারেন আজকে হাউস শেষের দিকে হলেও এই দুটোর যে স্ট্যাটাসটা কি এ কথা বললে আমরা এই হাউসের মানুষ আশ্বস্ত হব। সম্ভব বাস আর কেউ না, শুধু সম্ভব প্লিজ লাস্ট। স্যার, এই হাউসকে আমি অবগত করতে চাই একটা খুব সিরিয়াস বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রের সুরক্ষার বিষয়ে। আমরা জানি বাংলাদেশের একটা ঘটনা, ওইখানে সরকারের একটা পরিবর্তনের পর একটা কী অবস্থা চলছে, ভারত বিরোধী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকের পত্রিকায়, চেন্দন পত্রিকায়, আমবাসা রেল স্টেশনে বাংলাদেশি আটক। অর্থাৎ এখানে রাষ্ট্র সুরক্ষার বিষয়টা এই কারণে আসছে যে যেহেতু সেখানে ভারত বা আমাদের রাষ্ট্রকে ঘিরে একটা বিরোধীর একটা অবস্থা তুঙ্গে, কাজেই এই অবস্থাতে যদি এভাবে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে এসে ষড়যন্ত্র করবে না বা ক্ষতি করবে না তার কোনো কিন্তু একটা গ্যারান্টি নেই। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে, যাতে করে এই বিষয়টা একটু নজর দেওয়া হয়। কারণ কদিন আগেই ইউপিতে উত্তরপ্রদেশের জামিয়া হাবিবি নামে একটা মাদ্রাসা, সেখানে ভারতীয় নকল নোট তৈরি করার কারখানা ধরা পড়েছে এবং সাথে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, জিহাদ ঘোষণা করার একটা দলিল কিন্তু সেখানে এসছে। ন্যাশনাল মিডিয়াগুলো সেগুলো কাভারেজ করেছে। তার কারণে আমি মনে করি যে আমরা যেহেতু রাষ্ট্রবাদে বিশ্বাস করি, রাষ্ট্রের সুরক্ষাটাই প্রাধান্য, কাজেই এভাবে যদি বাংলাদেশি নাগরিকরা বিনা বাধায় এখানে ঢুকে বা প্রবেশ করার একটা সুযোগ পায়, সেটা কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস একটা বিষয়। কাজেই কেন্দ্র সরকারের মাধ্যমে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার ব্যবস্থা করেন, আমি তার আর্জি রাখছি। নমস্কার। মাননীয় স্পিকার স্যার, না একটা প্রশ্ন স্যার। না প্লিজ, সারাদিন চলতে পারো না প্লিজ, দিবঙ্কর প্লিজ 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 বিয়ার উইথ আস। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন পরে বিকালে উত্তর দেবেন না, এখন আমি নোট ডাউন করেছি, পরবর্তী সময়ে যখন বক্তব্য দেব। ওকে ফাইন। রেফারেন্স পিরিয়ড উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আর 6টি রেফারেন্স পিরিয়ড বা সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো 6টা আছে, 3টা শুধু ডিসকাস হবে। কেন বলছি, 2 নম্বর আইটেম বিশালগড় বক্সনগর সোনামুড়া, কালকে আলোচনা হয়ে গেছে, আমাদের মেম্বারের দরকার নেই। 6 নম্বর আইটেম অলরেডি মাননীয় অপোজিশন লিডার বলেছেন লে হলি চলবে, কারণ বেকার নিয়ে অনেক কথা হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। আরেকটা হলো 4 নম্বর, এটাও কিন্তু বাদলশীলের কথা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কালে বলে দিয়েছেন। সুতরাং 3টা ডিসকাস হলি চলবে।
ঠিক আছে? আর এর মধ্যে বিষয়বস্তুটি হলো রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ TRESP in 23rd tribal dominated blocks of Tripura. এক সেকেন্ড, ক্লিয়ারিফিকেশন দুটো ম্যাক্সিমাম দুটো, কারণ অনেকগুলো আছে ভিতরে আজকে। বলুন। না সুদীপ বাবু, না দুটো ক্লিয়ারিফিকেশন সবাই। না ঠিক আছে, না আপনার তো একটা ক্লিয়ারিফিকেশন কভার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাব। বলুন। বরমগোনাং স্পেশাল চিনি বরমগোনাং সুদীপ বর্মনनि উত্তর নাंदिनाय ট্রিপস নামে একটি 14,400 কোটি টাকা বহুক্ষেত্রীয় প্রকল্প বিশ্বব্যাংক কৃতক অনুমোদিত হয়েছে। 1 মার্চ 2024 বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখিত লোন সম্পর্কিত চুক্তি কার্যকর হয় 20 মার্চ 2024 তারিখ থেকে। এই প্রজেক্টের মেয়াদ 6 বছর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ত্রিপুরার 8টি জেলা জুড়ে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকের জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, জনজাতি এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা। এই ব্লকগুলি হল রূপাইছড়ি, শিলাছড়ি, করবুক, অম্পিনগর, কিল্লা, জম্পুজলা, পদ্মবিল, তুলাশিকর, মঙ্গিয়াকামি, বেলবাড়ি, লেফুঙ্গা, হেজামারা, মান্দাই, জম্পুইহিল, দামসরা, লালজুরি, দশদা, রৈসাবাড়ি, শামনু, গঙ্গানগর, ডুম্বুরনগর, মনু, পেচারতল। এর মধ্যে রয়েছে 12টি এক্সপ্রেশনাল ব্লক। এই প্রকল্পের মূল 3টি প্রধান উদ্দেশ্য। 1 নম্বর, জীবিকার মান উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে ত্রিপুরার গ্রামীণ জীবিকা মিশন TRLM, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। 2 নম্বর, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, যার জন্য মূলত কাজ করবে শিক্ষা দপ্তর। 3 নম্বর, জনজাতি এলাকার সড়ক পরিষেবার উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে PWD and RNB। এই প্রকল্পের মোট বাস্তবিত অর্থের পরিমাণ 1,400 কোটি টাকা। প্রস্তাবিত অর্থের 80% অর্থাৎ 1,120 কোটি টাকা বিশ্বব্যাংক ঋণ হিসাবে দেবে এবং 20% অর্থাৎ 280 কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়ন প্রকল্পতে রূপায়িত হবে। এই প্রকল্পটির নোডাল দপ্তর হল জনজাতি কল্যাণ দপ্তর। চিফ অপারেটিং অফিসার বিভিন্ন ক্ষেত্রের স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। 5টি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সহ 23টি ব্লকের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন, কৃষি কৃষক কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের 7টি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট সকল কাজ রূপায়িত হয়। মেইন জায়গা পাইছেন তো উত্তরে, এর বাকিটা লে করে দেবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, বাকিটা লে করে দেন। হামবাই আং লে খাইরি না বেলায় বেলায় হামবাই। হ্যাঁ, অধ্যক্ষ মহোদয়, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটু দয়া করে একটু শুনবেন। একটা
ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয় ওয়ার্ল্ড ব্যাংক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে 1400 কোটি টাকার মতো দেওয়া হবে সব ইউএস ডলারে। এখন আমার বক্তব্য হচ্ছে ফাইন, জনজাতিদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে খরচা করা হবে, তাদের সোশ্যাল ইকোনমি আপলিফটমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য, দারুণ। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে স্বাক্ষরিত করার পর হোয়াট কম্পেলড যে এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। কি সোসাইটিটা? টিআরইএসপি সোসাইটি অ্যাক্ট 1860 অনুসারে আপনারা জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে CAGS cannot audit the accounts of 1400 কোটি টাকা। এখানে as per PIP ADC হচ্ছে the main body, টিএমপি পার্টি আছে, আমি যে না, ADC has been completely সাইডলাইন করে কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। 1400 কোটি টাকা এখন 3 বছরের জন্য, আপাতত 3 বছরের জন্য বেশ কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটি নিয়োগ করছে। কি? অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড, অ্যাসোসিয়েশন এনভায়রো কেয়ার নিউ দিল্লি, Sesta Development Services in association with Seven Sisters Development Assistance, Deloitte Touchki Tomatsu India LLP Kolkata, TNM Service Mumbai, CE Testing Company Private Limited, Educational Initiatives Private, Think Through Consulting Private Limited, consortium with Language and Learning Foundation and Vicon Education Research। 3 বছরের লেগে তাদেরকে আবার 3 বছরের লেগে দিব। 1400 কোটি মধ্যে যদি এই কনসালটিং এজেন্সি নিয়ে যায়, আপনি দেখতেছি অফিসার গ্যালারির মধ্যে আপনার সেক্রেটারি আছে, একটু ডাক দিয়ে জিজ্ঞেস করেন তাইন রে, দিস ইজ a part by the consultant this project। আপনাদেরকে ঘুমোর রেখা আরা আনছি খুব, আমরা অ্যাডজেক্টিভ লাগাই, আসল অ্যাডজেক্টিভ প্রাপ্ততা হেদিক দিয়ে বয়ে রয়েছে, সবাই না। দ্বীপে যাইতেছেন না, আপনাদেরকে সামনে রেখা বিশাল পরিমাণ টাকা আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধে। এবার দেখেন কি এবার নিয়োগ করছে, বেতনটা শুনলেন, COO 75 পার মান্থ, স্পেশালিস্ট ইনস্টিটিউশনাল ইনক্লুশন 1.5 লক্ষ পার মান্থ, 1.5 লক্ষ, স্পেশালিস্ট HR এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 1.5 লক্ষ, প্রকিউরমেন্ট 2 লক্ষ, সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এঙ্গেজমেন্ট 1.5 লক্ষ,
সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল 43,000, 24,000, প্রফেশনাল 40, 16 প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার PHM 1,000, প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 1,000, প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000, প্রোগ্রাম ম্যানেজার প্রোগ্রাম ম্যানেজার MNE 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স লগিয়া 45,000, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, MNE এন্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000। মাসে কোটি টাকা করে লগভগ 1 কোটি টাকা করে শুধু বেতন যাইতেছে। এবার আয়েন একটু খবর লইয়েন, 1400 কোটি টাকা জনজাতি আদিবাসী গাড়ি অডিটটাই তো ঢুকতে পারতো না তো গাড়ি। আমি নাম কয়া আপনার নাম কয়ে আমি ভারাক্রান্ত করতাম না। আমরা যে খাইতেছি কত টাকা বিল না, তারা কি তা খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল। লুটপাট যা জেসা মন দেতেছা টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে গিয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরে আধিকারিকরা কি আর দে সো ফেলিওর যে আমার সোসাইটি করতে হইব, আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না, ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে। এটা আপনি অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে বিল করবো, অবিলম্বে এটার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যার থেকে আনছে, বিভিন্ন জায়গার থেকে আনছে লোক। আমার যে লোক নাই, আমার যে কি লোকের অভাব, বিভিন্ন জায়গার লোকরা। একটা ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা হচ্ছে সৎ পথে চলা, সুনাম অর্জন করা। এটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর ঘুমাবো, চাবিটা দেন। আমি কইতাম না কোনোদিন। আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প, গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লা মোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না, আমি কইতাম না এগুলো যে মাগদা দিয়ে দেন আমারে। লেম্বু ছড়া যে এখানে একটা বিল্ডিং কিনারে এখন দারুণ ভাবে একটা তুলতাছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দিলাম, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু। হ্যাঁ, আপনার ওই যে বড় মোড়া লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি এখানে কইতাম না, এটা আমার লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, ডিএসপিতে ফোন করে কইতাম না। আরে স্যার, আমাদের সকলের ইজ্জত লাগে, আমাদের ওই 30% লাগবো যা কালেকশন করবে। এটি কোনো প্রমাণ তথ্য নয়, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না না না, অধ্যক্ষ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই, ওয়াইস have been appointed বিভিন্ন মেনশন করছে, 10 বছর এক্সপেরিয়েন্স আছে। আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্স জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? Please inquire into all these things. ঠিক আছে। This money is for the upliftment of the indigenous people of my state. This is not for lutpat. মহোদয়, এবার কনক্লুড করুন সুদীপ বাবু। হ্যাঁ, নাই আমি কইলাম কি আপনার ভালো হইব, আপনার একটা সুযোগ হইব। পয়েন্ট অফ ক্লিয়ার শেষ তো আপনার। হ্যাঁ, পয়েন্ট অফ ক্লিয়ার বাসা লাগবে না যে এত বড় যে একটা
ঘটনা চলছে, আমার একটা সিম্পল সাজেশন থাকবো, পার্সোনালি নিজে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটার অনুসন্ধান করে, ঠিক আছে, এবং এই টাকা যে লোন নেওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, না, না, কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন হয় টাকা, আমরা জানেন? না, ঠিক আছে, এই 1400 কোটি টাকা আপনি যা 6.25 প্লিজ 6.25% করে আমাদের লোন লইছি ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে এই রেট অফ ইন্টারেস্ট কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, দেখবেন, ঠিক আছে, যা বলা টোটাল বলে দিয়েছেন, আর দরকার নেই তো। মাননীয় মুখ্যমন্ত্রী, ইউ প্লিজ ইন্টারভিন, ঠিক আছে, ইউ প্লিজ ইন্টারভিন, লেস দিস 400 crores আর 1400 crores, এটা লুটপাটের পাকাপোক্ত বন্দোবস্ত। ওকে, রিপিটেশন আছে, নেট রেজাল্ট উইল বি জিরো, দ্য বার্ডেন উইল লাই উইথ দ্য স্টেট, পিপল অফ দ্য স্টেট। আমরা আমাদের ট্যাক্সের টাকা দিই তো আমাদের লোনটাই যে লোন, এটা আমাদের মিটিয়ে করতে হবে। এবার ছাড়ুন না, কোনটা ছাড়তা? না না, লুটপাট ছেড়ে দিতাম না না, এটা 3 বার বললেন, ঠিক আছে, এটাই আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন। রিপিটেশন দরকার নেই, ভুটানের সাথে পাগল হয়ে যাবো গান। রেফারেন্স পিরিয়ড দিতে উত্তোলন করেছিল মানুষ। স্যার, বলুন। মাননীয় সুদীপ বর্মনকে আমি বলতে চাই যে ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারও সব আমরা জানা আছে। না না না, আপনি বাধা দেবেন না, সুদীপ বাধা দেবেন না, আপনার সময় বাধা দেননি। উনি কি তুলসী পাতার দোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে, তে আমার ছেলের নামে আমি এই ঠিক আছে, বিজনেস করতে পারবে না। বিজনেস করতে আমি কইছি আপনার ছেলের পেট্রোল পাম্প থেকে আমি মাগনা তেল চাইতাম ঠিক না, আছে, এই কথা না কইছি আমি। আপনার বউয়ের পেট্রোল পাম্পের থেকে মাগনা তেল চাইতাম না, এটা না কইছি আমি। প্লিজ প্লিজ, নো নো নো, ওকে। দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য তাফাজ্জল স্যার, হোসেন। যেটা সুদীপ বর্মন বলেছে, এটা আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি খবর নেব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ও ঠিক আছে, তাফাজ্জল হোসেন বাবু, এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপরে। হ্যাঁ, এটা শেষ, ক্লিয়ার। লেখ সঞ্জয় বাবুটা, সঞ্জয় মানে ত্রিপুরা বাবু, পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা যে নোটিশটা এখানে দিয়েছেন, সেটা হচ্ছে রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি আপনার মাধ্যমে এই হাউসকে জানাতে চাই যে 15ই আগস্ট 2019 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা দেয়। এরপর থেকেই রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন মোডে সেটা করে যাচ্ছে। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ
83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে, যেমন গভীর নলকূপ, স্বল্প ব্যাসের গভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্বোধনীমূলক যেমন ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিক্ষিপ্ত বসবাস এবং জল বহনকারী স্তরের অপ্রতুলতা রয়েছে, সেই সকল এলাকায় ছড়া, নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজও এখনও চলছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প চালু আছে। আরও 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। সেইভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকার কাজ করছে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা TTADC-তে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা 3,26,726, যার মধ্যে 2,59,458 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 79.41%. সাপ্লিমেন্টারি স্যার, পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমার বিধানসভার মধ্যে মাগরুম বিসিতে যেদিন আমি ভিজিটে গেছিলাম, তো প্রত্যন্ত এলাকা, রিমোটেস্ট এরিয়া, তো এইখানে চিন্তারামপাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের সংকট এবং এখানে দেওয়া হচ্ছে না। তো তাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম দপ্তরের আধিকারিক, ওনাদের বক্তব্য ছিল যে সেখানে লেয়ার পাওয়াটা খুবই কঠিন, যার কারণে তাদেরকে এখনো দপ্তর চেষ্টা করছে, পাওয়া যাচ্ছে না। তো আমার একটা অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার তরফ থেকে, আপনার মাধ্যমে। ঠিক আছে, রেফারেন্স শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়, বিশ্বাস মহোদয় এবং শ্রী দীপঙ্কর সেন মহোদয় গতকালকে বাদল শিলের না বলছিলাম মুখ্যমন্ত্রী গুরুত্বটা, যিনি খুন হয়েছে তিনি একজন প্রাক্তন শিক্ষক ছিলেন, মুখ্যমন্ত্রী মহোদয় বলছি না, অসংখ্য হবে পরিবার, যেহেতু এটা একটা রাজনৈতিক খুন, একজনকে আমার অনুভূতি রয়েছে। ঠিক আছে। উত্থাপন করেছিলাম মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি মন্ত্রী অনুরোধ করছি এই বিষয়টি নিম্নোক্ত বিষয়বস্তু দেওয়ার জন্য। বিষয়বস্তুটা হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন মাননীয় অধ্যক্ষ মহোদয় শ্রী রঞ্জিত দাস মহোদয় যেটা রেফারেন্সে বলেছেন, অধীনে ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ। এই হাউসকে জানাতে চাই যে আমরা এই বিষয়টা নিয়ে খুবই অবগত। এর জন্য একটা পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস সদ্য আমরা সেটা করেছি, যাতে দীর্ঘস্থায়ী এটা রক্ষণাবেক্ষণ হয় এবং বিভিন্ন যে আমাদের গভর্নমেন্ট দিয়েছে সমস্ত দপ্তরে, তো বিভিন্ন দপ্তরের ভগ্ন অফিস ও কোয়ার্টার
সেগুলো পুনর্নির্মাণের বিষয়টি ওই সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিজস্ব প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। তো পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলোর পুনর্নির্মাণের জন্য কাছ থেকে ওই যে নোডাল অফিসার আমি বললাম উনি দেখবেন, সেগুলো ডিপার্টমেন্টের পজিশন দেবেন, সেগুলো দেখে বিল্ডিংয়ের রেট্রোফিটিং এবং তার পুনর্নির্মাণ সম্ভব কিনা তা পূর্ত দপ্তর কর্তৃক পর্যালোচনা, যদি সম্ভব হয় বিল্ডিংটি পূর্ত দপ্তর কর্তৃক এস্টিমেট তৈরি করে এবং তার অনুমোদন অর্থের সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ এবং নিশ্চিতকরণ পাওয়া গেলে দপ্তর পিডব্লিউডি কর্তৃক এই কাজ হাতে নেওয়া হয়ে যাবে। পুনর্নির্মাণ বিল্ডিংটিকে পুরো ডেমোলিশ প্রস্তাব দেওয়া হয়। এইরকম ক্ষেত্রে বিল্ডিংটির বয়স তার উপর ভিত্তি করে সংরক্ষিত মূল্য রিজার্ভ ভ্যালু মূল্যায়ন করে পরবর্তী সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা। বিগত 3 বছরে বিভিন্ন দপ্তরের মোট 56টি বিল্ডিং এর যে রিজার্ভ ভ্যালু সেটা মূল্যায়ন করেছে। বলবেন কিছু? পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, দপ্তরের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এই বিষয় নিয়ে এবং বিশেষ দীর্ঘ পুরানো যেমন এবং নতুন করে অত্যাধুনিকভাবে সে ঘরগুলো অভিজ্ঞতা যে সমস্ত যাতে দোতলা করে যাতে যাতে আবার বন্যা দেখা যায় যে দেখা যায় উল্লেখ করা হয়েছে যাতে থাকার হয়। অনেক সময় যা জায়গাগুলো রয়েছে সেগুলো পরিত্যক্ত, সেগুলো যদি ওই সময় যদি রাখা যেত এবং বিভিন্ন এই যে পরিত্যক্ত ঘরগুলোকে নিলাম করে সেগুলোকে নিলাম পরিচ্ছন্ন করে দুর্ঘটনা তার জন্য নোডাল অফিসারদের মাধ্যমে আপনি মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ নেই, তারপর কালকে বলছি করে দেবে প্রথম পাতায় ভবিষ্যৎ এটা দিয়েছেন ক্লিয়ার। উল্লেখ মাননীয় করতে হইব ডিসকাশন। আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা সবসময় কথায় কথায় কিন্তু রাজ্য সরকার মেডিকেল কলেজ ভারতবর্ষের বহু জায়গায় মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আমাদের সময় তো মেডিকেল কলেজ গভর্নমেন্ট ছিলই বা প্রাইভেট ছিলই না, ধীরে ধীরে কিন্তু বহু জায়গার মধ্যে আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে। তো এখানে ভারত সরকার বেশ কলেজ আরো হয় এবং যে সরকারি হাসপাতালগুলো আছে তার শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। মানে যেগুলো গভর্নমেন্টের হোক স্টেটলি হোক ইভেন মেডিকেল কলেজও, যদি কেউ মেডিকেল কলেজ সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলেছে যে আরও মেডিকেল কলেজ প্রাইভেট কোম্পানিরা আসুক এবং তাদেরকে ইউজ করার, সেখানে কিন্তু সেই ডিসিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। তো 1999 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নিয়মাবলী ধারা 2 ব্র্যাকেটে 2023 সালে নতুন মেডিকেল প্রতিষ্ঠান স্থাপন, নতুন কোর্স চালু করা এবং আসন সংখ্যা বৃদ্ধি সম্পর্কে সেখানে যথাযথ সরকার কোনো ব্যক্তি, পাবলিক সংস্থা, সমিতি, প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতালে ব্যবহারের অনুমতি দিতে পারে।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনএমসিরও সেইভাবে গাইডলাইন্স আমাদের কাছে আছে। তো এই নিয়মের অধীনে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে 160 নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশে 27টি মেডিকেল কলেজ রয়েছে। কয়েকটি সরকারি মেডিকেল কলেজের উদাহরণ আমি আপনার সামনে রাখতে চাই এবং সেখানে যে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেখানে শিক্ষণ কাজে শিক্ষণ প্রসারক মণ্ডল গভর্নমেন্টের একটি অংশ ব্যবহার করছে। JJM মেডিকেল কলেজ দাবাঙ্গ, সেখানে চিগাতুরি জেনারেল হাসপাতাল ব্যবহার অনুমতি। ডক্টর DY পাটিল মেডিকেল কলেজ পিম্পরি পুনে, সন্ত্রাও সাথে সমঝোতা চুক্তি। শান্তিনিকেতন যেটা বোল্ড আমরা প্রশ্ন ডিভিশনাল হাসপাতালের সাথে সেখানে চুক্তি। রাজ্য সরকার বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজে উপরোক্ত উদাহরণ থেকে এটা স্পষ্ট যে সরকারি হাসপাতালগুলোকে আমরা টিচিং হসপিটাল সাধারণ নিয়ম। এটা আগের বছরগুলোতে আমরা দেখেছি ত্রিপুরা সরকার 2006 সালে ত্রিপুরা মেডিকেল কলেজ TMC স্থাপনের জন্য BR আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালকে তৎক্ষণাৎ গ্লোবাল এডুকেশনাল ট্রাস্টকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল। এটা সবার অবগত। TMC শিক্ষার্থীদের জন্য এবং অন্যান্য মেডিকো লিগ্যাল কাজ করার উদ্দেশ্যে AGMC মর্গ কমপ্লেক্স ব্যবহারের পর্যন্ত অনুমতি দেওয়া হয়। গভর্নমেন্ট হসপিটালে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনারটা করতে হবে। এছাড়াও আগেও করেছে, এখন আমরা করছি, যেগুলো বেসরকারি ফার্মেসি, নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলোকে সুযোগগুলো যে ভবন ত্রিপুরা কলেজ অফ নার্সিং সায়েন্স, কলেজ অফ নার্সিং, নর্থ ইস্ট নার্সিং সায়েন্স, ILS নার্সিং ইনস্টিটিউট, এইসব বেসরকারি কলেজগুলো ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে এই সুবিধা ওনারা গ্রহণ করছে। স্বাধীন ট্রাস্ট জানিয়ে আজকের এখানে কথা, কলকাতা এডিশনাল রেজিস্টার অফ এসুরেন্সের অধীনে নিবন্ধিত এবং বোলপুর পশ্চিম মেডিকেল কলেজ চালানোর এক্সপেরিয়েন্স। ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট ওনার একটা আবেদন জমা দেয় যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ কেন্দ্র, নগর কেন্দ্র টিচিং ব্যবহার জন্য অনুমতি। ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামার, মধুবন 40 একর জমি ওনারা কিনেছেন, যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছেন। 13 মার্চ 2024 তারিখে রানীর খামার, মধুবন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ওনারা ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ, হোস্টেল এবং তাদের নিজস্ব 500 হাসপাতাল অলরেডি শুরু করে দিয়েছে, যা 1 বছরের মধ্যে সম্পন্ন হবে আশা করা হচ্ছে। তারা আগামী 5 বছরের মধ্যে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করার পরিকল্পনা করছে, যেটা ওনারা বলেছেন। সম্প্রতি তারা 2024 ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ TMC-তে মানে TSMC তাদের নিজস্ব, সেখানেও আউটডোর কিন্তু ওনারা শুরু করে দিয়েছেন। স্বাধীন MC এখন আগে যেটাকে আমরা MCI বলতাম, 25 শিক্ষাবর্ষ থেকে 150টি MBBS অনুমতি লেটার অফ
জানেন যে প্রথমেই এলওপি দেওয়া হয়, প্রদান করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে তাহলে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদন পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত অর্থাৎ এসেনশিয়ালিটি সার্টিফিকেট 27 জুন 2024 তারিখে স্বাধীন ট্রাস্ট নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব কি মানে ওনাদের উপরে আমরা কিছু শর্ত রেখেছি। মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব হাসপাতাল নির্মাণ কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের হাসপাতালকে টিচিং, আপনি জানেন অনেক সময় এখানে মেডিসিন, সার্জারি, জায়গার মধ্যে ওদের আসতে, তো আই থিঙ্ক ওদের হসপিটাল শুরু হয়ে যায় প্রথম থেকে আরও নিচে যে আপনার যে বায়োকেমিস্ট্রি হলো, প্যাথোলজি হলো, সেগুলো তারা ব্যবহার করে। স্বাধীন ট্রাস্টকে পরীক্ষার হল, অতিরিক্ত শয্যা এবং তাদের বহন করতে হবে। যদি ওখানে হল বানাতে হয় পড়াশোনার জন্য, আপনি জানেন ওখানে বসে তাদেরকে টিচিং দিতে হয়। স্বাধীন ট্রাস্টকে প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে 10,000 টাকা ব্যবহার, তার জন্য ত্রিপুরা সরকার জন্য 10,000 করে ত্রিপুরা সরকারকে ওনারা দিতে হবে। তাছাড়া আইজিএম হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় যদি কোনো কারণে সেখানে কোনো ক্ষতি হয় তাহলে দিতে হবে। অর্থাৎ যেহেতু 175টি আসন সংরক্ষিত রাখবে। স্বাস্থ্য সেবার উন্নয়নকে আপনারা সবাই জানেন যে আমরা এটা প্রায়োরিটি, আপনিও নিজেও স্বাস্থ্য ছিলেন, আমি দেখেছি, তখন আপনিও অনেক চেষ্টা করেছেন। তো আমরাও বেটার হয় এবং আমরা মানে প্রায় আমরা সবসময় বলে থাকি বাসগুলি, তো সেখানে আমরা চাই যে চিকিৎসা, শিক্ষা, সেবার সামগ্রিক উন্নয়ন এর মধ্যে আমরা নিয়েছি। যার যেটা আগে হতো তার কিন্তু অনেকটা আস্তে আস্তে করে অনেকটা কমে যাচ্ছে এবং এই ধরনের হসপিটাল বা মেডিকেল কলেজ যখন হবে তাহলে অনেকটা ধীরে ধীরে কিন্তু যেটা বাইরের, যেটা আপনি প্রায়শ বলেন যে জায়গা জমি বিক্রি, যে ত্রিপুরাতেই যেন আমাদের যারা ট্রিটমেন্টটা পায় সেই দিকে আমরা কাজ করছি। আপনারা এর মধ্যে জানেন যে জিবি হাসপাতালে সেই সুপার স্পেশালিটিগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি। ত্রিপুরার জনগণের জন্য অঙ্গ প্রতিস্থাপন সুবিধাও আমরা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে করেছি, সেই আগামী দিনে আরও করব। স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি বলছে যে ডাক্তার এবং জনসংখ্যার যে অনুপাত, অবশ্যই এটা টার্গেট। এখানে বলা হয়েছিল যে আমাদের এবং টিচারের পার্সেন্টেজ মানে যেটা টার্গেট থাকে ফুলফিল হয়ে যাবে, একটা প্রচেষ্টা থাকবে। একটু আগে এই বিষয়ে কিন্তু কথা হয়েছে। তো 1:1000 অর্জন করা আবশ্যক, যা বর্তমানে ত্রিপুরায় 1:3448 আছে। কাজে আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে। তো এর জন্য এই ধরনের মেডিকেল কলেজের খুবই প্রয়োজন। এই প্রেক্ষিতে সরকার ন্যাশনাল মেডিকেল কমিশনে আগরতলা গভর্নমেন্ট এবং জিবি হাসপাতালে MBBS এর আসন সংখ্যা আপনারা জানেন যে এর মধ্যে আমরা অনুমতি পেয়েছি, 100 ছিল, সেটাকে 150 করা হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা আমরা অনেক চেষ্টার পরে সেখানেও কিন্তু অনেকটা বেড়েছে আমাদের এখানে। সুতরাং ত্রিপুরা একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন রাজ্যের তার শিক্ষা সম্প্রসারিত হবে, কোনো আপত্তি নেই, বাধা থাকার কথাও না, আমি সবাই খুশি। প্রশ্নগুলো উঠছে জনকর ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি এই সংস্থা মৌলভীপীঠ also he has been questioned by the CBI.
আমার বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের কাছে কোনো কন্টিনজেন্সি ফান্ড এই সংস্থার যিনি মালিক কিংবা এই ট্রাস্টের যিনি চেয়ারম্যান যেটাই হোক মলয় তার অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ভেরিফাই হয়েছে কিনা সরকার in case of any is found guilty or is questioning him, does the government contingency fund to carry on with this college? Number one. আমি এই কথাটাই কারণ বললাম ইজ নট এ ইল রেপুটেড পার্সন। কেমন আমি আর বাকিগুলো পড়ে যাবো আমি কেমন আমি 20টা ডিপার্টমেন্টের মধ্যে শুধু 8 হ্যাল অফ এ টাইম আপনি খুঁজবেন, আপনার অফিসারদের বলবেন খুঁজে বের করতে। ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফল্ট সুশ্রুত সেন্স নেম doesn't website, meaning he has got no teaching experience. তার মানে shortage of 1 professor and 2 SR. Pharmacology, Professor Dr. Adarsh Kumar Shetty's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. Associate Professor Dr. Namgai Bhutia, এটা মজাদার ব্যাপার, Namgai Bhutia is specialized in medicine and not in pharmacology as per NMC website. Associate Professor Dr. তার মানে এই ভদ্রলোককে মেডিসিনের একে দেওয়া হয়েছে ফার্মাকোলজি। Associate Professor Dr. Nivedita website, meaning she has got no teaching experience. So associate professor. Pathology, আমি শুধু 8টা 20টার মধ্যে Dr. Ashish Lal Mandlik is in surgery, not in pathology as per N. তাকে প্যাথোলজি দেখান shortage by microbiology. Dr. Tanu Chatterjee hasn't completed the total teaching experience in departments, education and health facilities for the students. আমার এবং ফ্যাকাল্টি রিকুইজিশন এডমিশনের দরকার সবগুলো আছে, I can do by giving it. আমার প্রশ্ন হচ্ছে ত্রিপুরা ইজ a very small state. কথা ছিল অন্যান্য জেলার মধ্যে ছড়িয়ে দেবে মেডিকেল কলেজ ধলাইতে একটা করার কথা, আমি ওইদিকে যাচ্ছি না, হয় না আপনারটা আমরা জানবো, সবাই সকলটা জানে। স্মল স্টেট এবং স্মল সিটি, হাউ ইট স্টার্টেড, কার থেকে জমি কেনা হয়েছে, কেনা বেচার মধ্যে কি হয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমার শুধু একটাই, সরকারি একটা বেসরকারি কলেজ, ইজ দিস দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট? এটা ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত নেবে, ক্যাবিনেটের মঞ্জুরি হয় না, ক্যাবিনেটের মঞ্জুরি হয়েছে কিনা আমি জানতে, আমি জানতে চাই। এবং কিছু করে ইউনিভার্সিটি তো আমার ফ্রেন্ড, আমার কলিগ রয়েছে, এরা এখন এরা বলে আমার দেখবেন তো, আমার অনুরোধ খুঁজে দেখবেন এটা, যে কেন এই জিনিসগুলো ঘটবে আপনার নাম ভাঙিয়ে। এই যে বোলপুরের যে হাসপাতাল মেডিকেল, ফাইন, we all are very happy,
কিন্তু এটা খোঁজ খবর এখন পর্যন্ত বোলপুর শান্তিনিকেতন থেকে পাস আউট, তার মানে 4th ইয়ার স্টুডেন্ট একটা স্টুডেন্ট ডক্টর বেরোয় এখনো বোলপুর থেকে, আর আমরা একে সুযোগ করে দিলাম তাকে সমস্ত করে ইউনিভার্সিটি আমি লাগাতে চাই না, এগুলো আমি বলতে বাণিজ্য করবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা ঘটনা ঘটে গেল আনরিকগনাইজড, এখনো এমবিবিএস ডক্টর হ্যাজন্ট পাসড আউট ফ্রম। এবার আপনি দেখুন সিবিআই কেন কোশ্চেন করবে? প্রফেশনে সে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল 20 বছর ধরে শুনো, এখন টাকা বানিয়েছে, সফটওয়্যার যে কোনো ধরেছে, বিল্ডিং তো পরবর্তী এনওসি দেওয়ার আগেই তো হাবি তো ফার্স্ট আমি চিফ মিনিস্টার কলেজ I will purchase. If you don't want to give the land, I'll purchase a plot of land. কিছু সে বিল্ডিং টিল্ডিং কনস্ট্রাকশন করে এলো সরকারের কাছে ফর এনওসি। সরকার এতটা অসহায় কিসে আমি জানতে চাই। Why the council of আমি সবাই অনুমতি দিয়ে থাকে, ফাইন, they will all suffer. কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম ভাবে সুনাম ধন্য তো না, কারণ পাস আউটের ডক্টর হিসেবে তাদের পারফরমেন্স দেখায়নি, তো হঠাৎ করে এই সমস্ত তড়ি ঘড়ি করে এরকম হলো। মানে যদি অনুমতি দেন তাহলে আমি মাননীয় স্পিকারকে বলব, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনাকে বলছি একটা কমিটি করার দিয়ে করে আমরা যেন আপনার কাছে থ্রেড পরে একটা রিপোর্ট ফর ইউ টু টেক নেসেসারি স্টেপস। থ্যাংক ইউ সো অনেক অনেক প্রতিষ্ঠান করেছে, টাইমটা করে নেই এবং বিগত সময়ের হয়েছে ধরেই এখনো হচ্ছে, যেহেতু সরকারের পক্ষে নিজ থেকে করা সম্ভব হচ্ছে। তো আচ্ছা, অভিনন্দন জানাতাম। এই যে ইতিমধ্যেই অনুমোদন আদায় করে নিয়েছে, যদি চলতে কোনো আপত্তি নেই, অর্থাৎ প্রাইভেট প্রস্তাবনা আসুক ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেলে এবং অন্যান্য ক্ষেত্রেতেও। কিন্তু বিষয় হলো যে সংস্থা তার যে কর্ণধার মলয় পীঠ এবং তার যে গুরুদেব বা বস তিহার জেলে আছে, কেন নানা ইরেগুলারিটিস
তো এই জন্যই সরকারি তরফ থেকে কোনো ধরনের ঘোষণা নেই। একটা বড় ইনভেস্টমেন্ট হবে মেডিকেল কলেজ, তো স্বাভাবিক যে কোনো সংস্থা সরকারের কাছে আগে অনুমোদন, সরকারের পরামর্শ চাইবে। এটা মাননীয় সুদীপবাবু বলেছেন। কোনো খবর বার্তা এই ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না। বিরাট জায়গা ক্রয় করে, এগুলা নিয়েও নানা ধরনের কথা উঠছে। তারপর বিল্ডিংও বানিয়ে ফেলছে উইদাউট এনি কনসালটেশন, এনি অ্যাপ্রুভাল অর পারমিশন স্টেট গভর্নমেন্ট। তো এই কারণে গত সেশনেই আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা ওরাল হয়নি, রিটেন প্রেজেন্টেশন পেয়েছি, যে এরকম একটা মেডিকেল কলেজ গড়ে উঠছে, সরকার অবগত আছেন কিনা বা সরকার অনুমোদন দিয়েছে কিনা। মাননীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তর দিয়েছেন, প্রশ্নই উঠে না। Question does not arise. That was in last March. কিন্তু এই মার্চ থেকে জুন জুলাই মাত্র কয়েক মাসের মধ্যে কি হয়ে গেল, কি পরিবর্তন এসে গেল, এবং একেবারে এত দ্রুত হারে রকেট গতিতে সব হয়ে যাচ্ছে। তো এটা যখন পাবলিকলি আসলো, I wrote a letter to the Honorable Chief Minister. Yes, sir, এরকম একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন হচ্ছে, একদিকে হলো হেলথ সংক্রান্ত, স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্য দেখভাল করার জন্য যে ম্যান পাওয়ার তৈরি হবে, সেই ধরনের একটা কলেজ। সেকেন্ড হলো, যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন, এরা শুধু আমাদের রাজ্যের না, রাজ্যের বাইরেরও বহু পরিবারের বহু ছেলে মেয়ের কাছ থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা নেবে। যে পত্রপত্রে উঠেছে কোর্স ফি, সেখানে 1 কোটি টাকা ধরা হয়েছে প্রিলিমিনারি। এটা গিয়ে যখন কোর্স শেষ হতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? এই রাজ্যের যে কোনো নাগরিক হতে কেন ধরে এরকম প্রতিষ্ঠান হচ্ছে মোস্ট ওয়েলকাম। কিন্তু যে ট্রাস্ট থেকে স্বাধীন ট্রাস্ট এবং যে ব্যক্তি মলয় পিঠ, এটা টেন্টেড, সিবিআই ইজ হান্টিং হিম, এবং আরো অনেকগুলি তথ্য শুনলেন এখানে। হাউ কাম গভর্নমেন্ট রকেট গতিতে সব হলো, এবং নিশ্চয়ই গভর্নমেন্ট যদি প্রেফারেন্স না করতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিত না। এবং এই জায়গায় আমি আরো বলতে চাই, যে স্টেট থেকে এসছেন পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার তিনি যে দলেরই হোক, সেখানকার যিনি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহোদয় to the government of India not to accord any sanction to this মলয় পিঠ, ওখানকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এবং এগুলো সম্পর্কে বহু বিতর্ক আজকে ন্যাশনাল মিডিয়াতে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলো, এটা কোনো আপত্তি নেই, আরো, বাট যারা ইনভেস্টমেন্ট করবে তাদের স্ল্যাব ক্লিন হওয়া চাই, তাদের রেপুটেশন থাকা চাই, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা যাতে চিটেড না হন।
এই রাজ্যের জনস্বাস্থ্য যাতে থ্রেটেড না হয়। তো সঠিকভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মাননীয় সুদীপ বাবু যিনি মুভ করেছেন এই কলিং অ্যাটেনশন, তিনি বলেছেন একটা কমিটি হওয়ার জন্য আই অলসো এন্ডোর্স হিজ প্রপোজাল। এবং এটা আটকানোর জন্য না, হয়ে তো গেছে ইনভেস্টমেন্ট। এখানে যে লুপহোলসগুলি থেকে যাচ্ছে এবং নিশ্চিতভাবেই লুপহোলস আছে, কেননা মাত্র 3 মাস আগেই দপ্তর বলেছে প্রশ্নই ওঠে না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কিন্তু আজকে সেই কোশ্চেন উড়িয়ে দেওয়া হলো। কি মন্ত্রটা, কি জাদুটা, কি কাজ করলো? এটা গভর্নমেন্ট করার জন্য এই রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে কমিটি হোক, সরকারি প্রিমাইসিস ব্যবহার করতে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার তারা যাতে কোনো ধরনের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, এই ক্ষেত্রেতে যাতে তাকে সে সংস্থাকে ধরার, কারণ সংস্থাটা টেন্টেড, তার পুঁজি, এই পুঁজিগুলো মানি না। কাজে সব দিক থেকে যে আমাদের এই রাজ্যের মানুষ যাতে না ঠকে, জনস্বাস্থ্য যাতে বিপদগ্রস্ত না হয়, সে স্বার্থে এটা করা হোক। ঠিক আছে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ, স্যার আমি যোগ করব। স্যার, মিস্টার স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী ইনচার্জ হেলথ, কপি অফ এনওসি তো দেওয়া হয়েছে নর্থ ওয়েস্টার্ন সেক্টর, ওটার একটা কপি যদি লে করা হয় তাহলে আমরা যারা আছে খুশি। কোনটা এনওসির কপি? আপনি স্যার শুনে নিন, উনি করবেন না করবে না এটা আপনি, এনওসি তো দেওয়া হয়েছে, এটা কপি অফ এনওসি। এখন কোথায় পাবে? সেকেন্ড স্যার, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন ত্রিপুরা যেটা হয়েছে, এটা একটা ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি হয়েছে স্টেট গভর্নমেন্টের সঙ্গে, সেটারও একটা কপি যদি লে করা হয় আমরা সবাই পাই, খুব খুশি হয়। থার্ড, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রেফারেন্স কলেজ হাসপাতালে তারা পড়াশোনা করতে হবে 10,000 টাকা করে বছর, ঠিক আছে, কিন্তু এই সিস্টেমটা ইন্ডিয়ার অন্য কোনো স্টেটে, প্রধান স্টেটের রেফারেন্স হসপিটালে, এই ধরনের প্রাইভেট হসপিটালে তারা পড়াশোনা করতে পারে কি না, এটা আপনি ডিস্ট্রিক্ট হাসপাতালের কথা কইছেন, আপনি সাব ডিভিশন হাসপাতালে কইছেন। একটা রাজ্যে প্রধান রেফারেল হাসপাতালে কোনো বেসরকারি সংস্থা অন্য রাজ্যে, বেসরকারি মেডিকেল কলেজ অন্য রাজ্যের একটা রেফারেন্স আছে নেই, যে যে প্রধান রেফারেল হসপিটালে এরকম টিচিং এর স্কোপ দেওয়া উচিত তো। স্যার লাস্ট নট দ্য লিস্ট, আমরা খুব খুশি হয়েছি, এখানে 150 স্টুডেন্ট পড়াশোনা করবে, 50% মানে 75 জন আমরা ত্রিপুরার হবে, ওয়েদার থ্রু নিট অর দি স্টেট জয়েন্ট এন্ট্রান্স করে, স্টেটের জয়েন্ট এন্ট্রান্স করবে না নেট, নিট তো গোটা সারা ভারতবর্ষে, ত্রিপুরা তাইলে আমাদের ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিটের কোশ্চেন আনতে পারবে না। ঠিক আছে, হয়েছে। সুদীপ বাবু, ক্লিয়ারিফিকেশন প্লিজ। গোপাল বাবু, হয়েছে। আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের স্টুডেন্টের দিকে তাকাতে হবে আমাকে। আরে আপনি যে প্রশ্নগুলো করেছেন গোপাল বাবু, সেগুলো সুদীপ বাবু করেছে, জিতেন বাবু না, করেছে। সুদীপ বাবু বলেনি এটা, আমি যেটা বলেনি এটা বলছি।
যে আপনি 75 জন 50% ত্রিপুরার ছেলেমেয়েরা চান্স পাইবে, এটা তো বলছেন তো ফাইন। উনি বলছেন যদি নিটের মাধ্যমে হয়, নিট তো ত্রিপুরার হাতের কন্ট্রোলে না, নিট এক্সাম না, তাহলে হোয়াট ইজ দ্য গ্যারান্টি that 75 students will get the opportunity in ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ? এটাই তো, ইফ আই এম নট মিস্টেকেন, এটাই বলে জানতে চাইছি। এটা কিভাবে সুযোগ পাবে এটা জিজ্ঞেস করুন। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়ে আমাদের দুজনেই এখানে আলাপ করেছেন। শ্রী গোপাল রায় মহোদয়ও বলেছেন, আমাদের এলপি সাহেবও বলেছেন, আর উনি তো বলেছেন আমাদের মাননীয় বিধায়ক রায়বর্মন সাহেব। দেখুন, আমরা কি চাই, যেটা আমাদের এলপি সাহেব বলার চেষ্টা করেছেন যে বাইরের থেকে ইনভেস্টার আসতে আমাদের আপত্তি নয়। এখন একদিকে আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস, সব দিকে বলছি আসুন আসুন, আমাদের এখানে এই সেই আছে। তো সবাইকে বলতে হবে যাও প্রথমে গিয়ে ইডির থেকে সার্টিফিকেট নিয়ে এসো, প্রথমে বলতে হবে যে সিবিআই থেকে নিয়ে এসো। আসবে আর কেউ? না না না, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমি শুনুন 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 আমার কথাটা বলেছেন, তাহলে ইজ অফ ডুইং ডিস্টার্ব করবে না, ওনাকে বলতে দে। না না প্লিজ, আমি তো বলছি তো, আপনি উত্তর দিচ্ছেন, আমি দিচ্ছি প্লিজ। এইভাবে যদি আমরা একটার পর একটা যদি বলতে থাকি, ইউনিভার্সিটি আসার সময় অনেক সময় আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি এখানে এসছে, তখনও আপনারা বলছেন যে এটা কীভাবে আসলো, কোথার থেকে, এসব বলেছেন আপনারা, সব ঠিক আছে। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি সম্পর্কে আপনারা বলছেন, এখানে ট্রাস্ট যেহেতু আমাদের কাছে লিখেছে, এই ট্রাস্টে 3 বছরে আপনি যেটা বললেন লাস্ট 3 ইয়ার্সে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তাদের আছে কিনা সেটা কিন্তু গভর্নমেন্ট দেখেছে, সেটা দেখার পরে কিন্তু তারপরে এই যে নেক্সট স্টেপগুলো সেটা এসছে। এবং এখানে মেডিকেল কলেজে ডিপার্টমেন্টটা আমরা জানি টিএমসির মধ্যে এই গ্লোবালকে যখন আনলো তখন কিন্তু একই প্রশ্ন দাঁড়িয়েছিল, এই গ্লোবালের শেষ দশা কী হলো? আমরাও কিন্তু খুব, আমি নিজেও ছিলাম মেডিকেল কলেজে, কী অবস্থা ছিল। জিনেট, তারও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কন্ট্রাক্টর, ওই লোকটা একটা কন্ট্রাক্টর ছিল, তাকে জিনেট এখানে নিয়ে এসেছিল। আর এখানে তো মেডিকেল কলেজ আছে। এখন যে সব প্রশ্ন, সে আপনি বোধ ওই পার্টিতে গেছিলেন মাঝখানে, ওই তৃণমূলের যে অনুব্রত মণ্ডলের কথা বলছেন, তো ওই পার্টির সাথে ওর যুগ আছে কি, গরু পাচার। আমাদের এখন এইসব জায়গার মধ্যে যদি থাকি কে কোন, মানে এই দিকগুলো আমি দেখছি, দেখবো কোথায়, কারণ এটা আমাদের নিশ্চয়ই দেখবো। আপনারা হেল্প করুন, সব অনুসন্ধান করে হেল্প করুন, আপনার কাছে একটা রিপোর্ট, সামারি রিপোর্ট দিন। এই যে আমাদের লেজিসলেটিভ যে কমিটি, এটার আপনি গঠন করে আমার তাতে কোনো অসুবিধা নেই, আপনি যে গিয়ে আপনারা যদি যান, আমার কথা আমি সেটা বলছি না, আপনারা যদি সেখানে, আমি বলছি না যে এই ধরনের জয়েন্ট ভেঞ্চার বা এই ধরনের কেউ আসবে, আমরা জয়েন্ট ভেঞ্চার বারবার শুনুন, বলতে দিন, আমার কথাগুলো বলতে দিন, আপনি বলতে দেন না, আমাকে বলতে দিন না। এনএমসি যখন প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে দেখে, ফিজিক্যালি দেখেন, ফিজিক্যালি গিয়ে যখন দেখে তারা স্যাটিসফাইড হয়, তবে ওদেরকে যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, সম্ভব নয়। এনএমসিতে আমরা টিএমসির মধ্যে বারবার চেষ্টা করছি 150 সিটের জন্য, দিচ্ছে না তো, দেয় না ওরা। এনএমসি একটা এমন একটা সংস্থা যেখানে যতক্ষণ ধরে ওরা স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে ওরা দেবে না। না না, সেটা পরের কথা, তার তো আমি বলবো, আমি তো তাহলে ভালো, এটা তো, আর যেখানে তার যদি কোনোরকম থাকে সেটা দেখবে, যখন দেখবে ওটা আমরা কেন এই বিষয়ে আমরা যাবো? লোক এখানে এসছে, আমি কারো ফেভারে বলছি না, ও যেহেতু ইনভেস্ট করছে এবং আমাদের কাছে চাইছে, তাহলে আমাদের যদি ওই দিকে থাকে তাহলে অসুবিধাটা কি আছে? আমি মনে হয় তাতে অসুবিধার কোনো কারণ আছে না।
মিনিস্টার আর মলয় পিট সিবিআই ইডি যা বারবার যারা জেরা একিউজ অনুব্রত মণ্ডল জেলে ইনভেস্টার, তার মধ্যে পার্থক্য আপনি খুঁজে পান না? প্লিজ আমি না না আমি পার্থক্য আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এরকম বহু জায়গার মধ্যে আপনি নিয়ে আসুন, সিবিআই থেকে রিপোর্ট নিয়ে আসুন, ওকে যদি করে থাকে আমি বলছি যদি ওকে তাহলে আমরা আদারওয়াইজ চিন্তা করবো। আমি বলে দিচ্ছি এখানে আজকে হাউস যদি এই ধরনের জিনিস আপনারা এখানে প্লেস করতে পারেন, না না পত্রপত্রিকা বাদ দিন, না না আমি জানি, না না আপনি পত্রপত্রিকা বাদ দিন, আপনি যদি সেই সম্পর্কে ওর অভিযুক্ত হয়ে শাস্তি, অনেকের এগেনস্টে অনেকের কেস থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এগুলো আমাদের সমস্যা নেই, কারোর ফেভারে বলার কোনো প্রয়োজন নেই। মেইন হচ্ছে এখানে আমাদের এখন মেডিকেলের সিটের দরকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়া দরকার, একজন করতে দিন, আমরা তো নজরদারি আছে, যদি জিনে যে কাজ করে গেছে তারপরে গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে এখন সোসাইটি চালাচ্ছে, আমাদের অসুবিধা নেই, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা কারোর ফেভারিজমের কোনো স্থান নেই এখানে। কেউ যদি টেন্টেড থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাকে কি আমরা, আপনি কি মনে করেন তাকে আমরা তারপরেও বলবো না থাকুন আপনি থাকুন, সেটা আমরা বলবো কোনোদিন? ভাববার এইসব কথার কোনো মানে নেই, কথাটা আপনার যুক্তিপূর্ণ কথা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে ফেলেছেন, আর কোনো বক্তব্য থাকতে পারে না। আচ্ছা রতন বাবু পরিষদীয় নেতা, আরো 3টে আছে, এখন দিয়ে দেবো পরে। এই না আর না, মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, এখানে কোনো কিছু চলে না। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তর দিয়েছেন, আর চলে না। এই সভা বেলা 2:35 পর্যন্ত মুলতবি রইল। কাহিনী ক্লোজ। আমরা